ডক্টর রকিবুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, মার্কার ইউনিভার্সিটি কলেজ অফ ফার্মেসি, আটলান্টা, ইউএসএ। এবং উনি ডিগ্রি অর্জন করেছেন ফার্মেসির উপরে, ফার্ম করেছেন, এবং এমএস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউকে। ওনার গবেষণার বিষয় ছিল, আমি যতটুকু জানি, কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজ। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন মনে হয়? আমি শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান স্যার শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। স্যার, আপনি আমার মুরব্বী, আমার ওস্তাদ। আপনার অনুমতি ক্রমে আমাদের আজকের এই সভার সভাপতি হিসাবে আমি অনুমতি চাচ্ছি আপনাদের সবার কাছে। প্রফেসর আব্দুল মান্নান স্যারকে আমি সভাপতি করতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আব্দুল মান্নান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? প্রফেসর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার অনুমতি ক্রমে আমরা সভা শুরু করতে চাচ্ছি স্যার। জি, আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত সুধী, আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন খুলনা ইউনিভার্সিটির একজন সুযোগ্য প্রফেসর, গ্রেড 1 প্রফেসর, প্রফেসর ডক্টর আব্দুল মান্নান স্যার। আর আজকের আমাদের সম্মানিত স্পিকারের আমরা তো ইয়েটা দিয়ে পরিচয় দিয়েছি, তবে আরেকটা পরিচয় আছে ওনার মূল পরিচয় হচ্ছে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকাল রাতের সাথী, আমাদের মুরব্বী, আমার উস্তাদ, আমার বাবার মতো ডক্টর আব্দুল হান্নান শাহ স্যার। স্যার, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার সন্তানের পরিচয় আপনি আমাদের সামনে করাই দেবেন এবং ওনার পরিচিতি তুলে ধরবেন। তারপর ওনার বক্তব্য আমরা শুনবো সংক্ষিপ্ত আকারে। আপনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন ডক্টর আব্দুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই আয়োজনের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল মান্নান স্যার এবং পরিচালক তালাত মাহমুদ জোরদার এবং আরো অন্যান্য আমাদের এ পর্যন্ত আমরা প্রায় ৭৮ জন উপস্থিত আছি। গ্রুপের সকল সদস্যদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের আজকের এই আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্ত হয়ে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। পরিচিত মূলত সে আমাদের বড় সন্তান, তার কাছ থেকে প্রথম বাবা বাবার ডাক আমি শুনেছিলাম। তো সে প্রথম ছোটবেলা থেকেই সে খুব কিউরিয়াস, সে যে কোনো বিষয়ে সে আগ্রহী। তো তার কাছ থেকে আমরা শুনবো রায়পুর মাধ্যমিক বিদ্যালয় থেকে তার মাধ্যমিক শিক্ষাটা এখানে সমাপ্ত করেছে। তারপর তো এখানে যথেষ্ট সহযোগিতা পাচ্ছিল না বলে জীবননগরে আমাদের অনেকে জানেন বা চিনেন, আপনি চিনতে পারেন, তালাত মাহমুদ জোরদার লতিফ স্যার ছিলেন। ওনার কাছে যে হাসদাই থেকে ওনার কাছে যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির উপরে খুব ভালো ভাবে একটা আয়ত্ত করছিল। তো ওই স্যার আমাকে বলছিলেন যে আমাকে যে হান্নান স্যার, আপনার ছেলেটাকে যে আমি আগে পেতাম তাহলে আরো আমি খুশি হতাম। আব্দুল সত্তার সাল ছিল বাংলার স্যার, ওনার সাথে যাই হোক ওখান থেকে সে এসএসসি খুব কৃতিত্বের সাথে আর কি, ওই সময় তো 830 নম্বর কি 800 কত নম্বর পেয়ে সে এসএসসি পাস করছিল এবং লেটার যেটা মার্কস। তারপরে আমার একটা ছোট ভাই, সেজ ভাই, যেটা সে কুষ্টিয়া সরকারি কলেজের সে একজন প্রফেসর ছিল, তো তার তত্ত্বাবধানে ইন্টারমিডিয়েট পাস করে বলতে কুষ্টিয়া থেকে। তারপরে তো অনেক প্রতিযোগিতার ভিতর দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হয়। অনেক প্রতিযোগিতা তার কাছে শুনবেন, প্রতিযোগী এত রকম প্রতিযোগিতার ভিতর দিয়েও কিন্তু সে তার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়া, তার মেধা দিয়ে কিন্তু ঠিক মতোই সে জায়গায় পৌঁছে গেছে আর কি। তো সেখানকার ওর ফ্রেন্ড সার্কেল ছিল সব প্রফেসররা, তার বন্ধু সার্কেল যারা ছিল সব সবাই সব ছাত্ররা ক্লিন ছিল। ওই একে আজাদ চৌধুরী সাহেব যিনি ইউএসএ এর চেয়ারম্যান ছিলেন, তার সাথে তার ফ্রেন্ডশিপ ছিল। তিনি তাকে খুব কাজে লাগিয়েছে থাকে, আর তাকে কাজে লাগানোর ফলেই কিন্তু সে আলহামদুলিল্লাহ সে তার অনেক ক্যারিয়ারটা সে তৈরি করতে পারছে আর কি। তো এরপরে যে বিষয়টা হয় যে সেটা তার ওই প্রথমেই একটা হেলথ কেয়ারে একটা চাকরি পেয়েছিল, কিন্তু সেখানে তার হয়নি। তারপরে দেশীয় একটা ইউনিভার্সিটিতে, ওটা সম্ভবত ইউনিভার্সিটি জানো, ওই দেশ প্রথম ইউনিভার্সিটি যোগদান করেছিল সেটা স্ট্যামফোর্ড, স্ট্যামফোর্ডে যোগদান করে।
তারপর সেখান থেকে তার ওই লেখার উপরে তার গবেষণার উপর দিয়ে তারপরে শেষ পর্যন্ত সে ফরেন রেজিস্ট্রি করে। এই যে কেমব্রিজের ব্যাপারটা ছিল যে খুবই মানে একটা মিরাকল, সেটা আকস্মিক ভাবে সে সবচেয়ে তৈয়ার অস্ট্রেলিয়াতে একজন ডক্টরের কাছে উনি যাবেন পিএইচডি করার জন্য। তো সেদিন ছিল শবে বরাতের রাত্রি, হঠাৎ করে কেমব্রিজ থেকে ওটা হলো আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপে ওরা বললো যে আমরা আপনাকে ব্যবস্থা করছি আর কি। তো সেই দিন তারপরে ও সেখানে আইডিবির সাথে চ্যালেঞ্জ, আইডিবি কেমব্রিজের সাথে চ্যালেঞ্জ করে বলে যে আমার স্টুডেন্ট আপনারা নেবেন, স্কলারশিপ দেবো, খরচপত্র দেবো আমরা, যদি টিকতে না পারে তাহলে আপনারা তাকে বাদ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ 1 বছরের আগেই কিন্তু তাকে তারা এলো করে নিয়েছে, কেমব্রিজের সম্পর্ক করেছে। তারপরের কথাগুলো তো তিনি সেই ইউনিভার্সিটি ওখানে পোস্টডক করেছেন, তারপরে তো আমেরিকাতেই আসে আর কি বিভিন্ন ভাবে। তো তার কাছ থেকে কিছু কথা শুনবেন, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। এবং তার আমার আরো 2জন ছেলে মেয়ে আছে, আমার 2টা ছেলে, আরেকটা ছেলে ঢাকাতে আছে, সে একটা আমেরিকান কোম্পানিতে আছে। আর আমার মেয়ে সম্পর্কে আপনি অনেকে জানেন, অনেকে জানেন না। আমার মেয়ে আমাদের জামাই হলো যুগ্ম সচিব বাংলাদেশ সরকারের, উনি এখন সৌদি জেদ্দা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। মেয়েরও চাকরি ছিল ক্লাস 1 রাজুকে, তো মেয়ে তো চাকরি করে না। সব মিলিয়ে আমাদের পরিবার মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই। এখন আমি আমাদের তারক মজুমদারের কাছে ছেড়ে দিচ্ছি। আর সবাই যারা আছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেক শুনবেন, কথার শেষের দিকে আপনারা প্রয়োজন হলে যে কোনো জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আসলে আপনি অত্যন্ত গর্বিত, আপনার সন্তানেরা যে অবস্থায় আছে মানবতার কল্যাণে কাজ করে যাবে, এটাই আপনাদের পরিবারের সবার কাছে চাওয়া এবং আপনার প্রতি অফুরন্ত দোয়া রইল। মহান আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে সুখে শান্তিতে রাখুন। জি, এবারে আমরা আমাদের মূল বক্তা অর্থাৎ আমাদের আজকের স্পিকার ডক্টর রকিবুল হাসান স্যারের কাছে আমি চলে যাব। স্যার, আপনি যদি প্রস্তুত থাকেন আপনার বক্তব্য শোনার জন্য, আমরা মুখে আছি আপনার মুখনিসৃত হার্ট ডিজিজের উপরে একটা জার্নি শোনার জন্য আমরা উপস্থিত হয়েছি এখানে প্রায় 85 জন। তো আমরা আপনার পরিচয় পেয়েছি, তারপরে আপনার কিছু বলার থাকলে বলা দিয়ে শুরু করবেন স্যার। ডক্টর রকিবুল হাসান স্যার। আসসালামু আলাইকুম সবাই। আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আমি একটা স্লাইড শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু দেখতে পাচ্ছি। তো ধরেন কথা বলার, আসলে সত্যি কথা বলতে আমার মানে কোথায় শুরু করব, কোন জিনিস নিয়ে বলবো এরকম স্পেসিফিক টপিক না। আমি এখানে একটা জিনিস নিয়ে যেটা বলবো যে আমি আমার টোটাল কাজ এখন আমি কি করি এবং মানে ভবিষ্যতে আমার আসলে কি প্ল্যান, আমার গবেষণা কোন দিকে যাবে, এইগুলো নিয়ে একটু আলোকপাত করা। এবং এটার সাথে আমাদের স্বাস্থ্য, আমাদের রোগবালাই এর এবং ওষুধ আবিষ্কারের কি সম্পর্ক, এই জিনিসটা নিয়ে আমি একটু মানে আলোকপাত করবো আর কি। অল্প সময়, খুব বেশি স্লাইড নাই, মাত্র 14টা স্লাইড, কিন্তু সাথে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে তো কথাবার্তা হয়েছে অলরেডি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ওই রিলেটেড, অথবা যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে হায়ার স্টাডিজ কিংবা অন্যান্য কিছু নিয়ে, আমার এই আলোচনা শেষ করার পরে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর স্ক্রিনটা স্লাইড শো দিন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই শোটা আর এখনো আসেনি স্যার। আমারটা এখন ফুল স্ক্রিন দেখাচ্ছে। হ্যাঁ, আমাদেরটা এখন দেখাচ্ছে না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। স্যার দেখা যাচ্ছে স্যার, আপনি হয়তো দেখা যাচ্ছে হয়তো নেটওয়ার্ক। আচ্ছা, আবার ঢুকিন। আমার স্ক্রিনে শুধু প্রেজেন্টেশনটাই আছে। স্যার ক্যারি অন, প্লিজ। দেখতে পাচ্ছি স্যার, ক্যারি অন। যার যার জায়গা থেকে জুম করে নিলে হলো। জি ক্যারি অন স্যার প্লিজ। জি,
তো আমার গবেষণার বিষয়বস্তু আসলে যেটা হয়েছে, আমি বাংলায় আমাদের কোনো কিছু যেহেতু হয় না, আমি বাংলায় বক্তব্য দিয়ে খুব একটা অভ্যস্ত না। সো আমার বাংলার এই মানে সীমাবদ্ধতা আপনারা মানে ভুল ত্রুটি ওইভাবে দেখবেন আর কি। তো আমার গবেষণার যে বিষয়বস্তু সেটা হলো নতুন ড্রাগ ডিসকভারি করা, নতুন ওষুধ আবিষ্কার করা। আর একটা হলো যত এক্সিস্টিং ড্রাগ, বাজারে যে সমস্ত ওষুধ আছে, সেটাকে কিভাবে আমাদের স্বাস্থ্যের জন্য আমরা স্বাস্থ্যের কল্যাণে ভালোভাবে ইউজ করতে পারি এটা নিয়ে। কারণ আসলে যে ওষুধ আছে এটার মেইন কারণ হলো যে অনেক একটা ওষুধ আবিষ্কার করার জন্য আপনার 12 বছর সময় লাগে এবং প্রায় 5 থেকে 10 বিলিয়ন ডলার খরচ হয়। এটা যদি চিন্তা করে আমাদের দেশের 3 বছরের বাজেটের সমান একটা ওষুধ আবিষ্কারে এত পরিমাণে টাকা খরচ হয়। যে এক্সিস্টিং ড্রাগের নতুন ইন্ডিকেশন যদি আমরা পাই, যেহেতু একটা ড্রাগ বাজারে আছে, সেটার সাইড এফেক্ট কি, সেটার ভালো গুণাগুণ কি আছে, এটা সম্পর্কে অনেক কিছু কিন্তু অলরেডি জানা। সেটা যদি আমরা ভালোভাবে মডিফাই করতে পারি, আমাদের অনেক টাকা সেভ হয়, অনেক সময় কম লাগে। হ্যাঁ, তো এই দিক দিয়ে, কারণ আলটিমেটলি টাকা যদি সেভ হয়, ওই সেভিংসটা কিন্তু আসলে মানুষের, সাধারণ মানুষ তো ওষুধ কিনে, তারা টাকা দেয়। সো এটা হয়। সো এই জন্য আমেরিকাতে থেকে শুরু করে সারা দুনিয়ায় যারা বড় বড় ওষুধ আবিষ্কারের সাথে সম্পর্কিত, তাদের এটা একটা ভালো একটা মানে পুশ তাদের দিক থেকে, যে আসলে এটা একটা দরকার। এখন এটা হলো একটা জিনিস, যে আপনি যে ওষুধগুলো আছে সেটাকে সর্বোচ্চ কিভাবে সদ্ব্যবহার করতে পারবেন, সেই সমস্ত জিনিসগুলো দেখা। আর একটা হলো নতুন ওষুধ আবিষ্কার করা, যে আপনার অলরেডি আছে, কিন্তু আমাদের দেখেন রোগ, আমাদের বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের ডিজিজ, আমাদের শরীরকে বোঝা, এটা কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। এবং ডিএনএ আবিষ্কারের পর থেকে, এবং যদি বলি আমরা গত 10 বছরে বিজ্ঞানের যে পরিমাণে আপনার প্রোগ্রেস হয়েছে, এটা কিন্তু আসলে গত 1000 বছরে হয় নাই। মানে এটা বোঝার জন্য আমি নিজেও এখনো হিমশিম খাই যে কোন লেভেলে এখন গেছে এটা। হ্যাঁ, তো এখন ওইটাই হলো যে আমাদের রোগ হচ্ছে, এখন আমাদের বডি বোঝার আমাদের যে পরিধি সেটাও বেড়েছে। তার মানে হলো যে আমাদের নতুন ওষুধ, যেখানে আপনার শুধু ওষুধকে রোগকে সারানো যাবে এবং ওষুধটা যাতে অন্য কোনো সাইড এফেক্ট না করে, এই দিকে ফোকাস। এবং মানুষ আমরা যেরকম আমাদের কালার, আমাদের বলেন বর্ণ, আমাদের জিন ডিফারেন্ট, আমাদের বডির ভিতরেও ডিফারেন্ট। সবকিছু লাল হলেও অনেক ডিফারেন্ট। আপনারা সবাই প্র্যাকটিশনার ডাক্তার, আপনারা খুব ভালো মতো জানেন। সো এই জন্য এখানে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন, যে আপনার বডির কি মেকআপ, আপনার জেনেটিক মেকআপ দেখে এখন অনেক ক্ষেত্রে বলা যায় যে কোন ওষুধটা আপনার দেহে ভালো কাজ করবে, কোনটা ভালো কাজ করবে না। হ্যাঁ, সব রোগ কিন্তু সবার সমানভাবে হয় না। সো এই জন্য আর কি নতুন ওষুধ আবিষ্কার করার দরকার। সেটা আর কি আমার মেইন ফোকাস, যে আমি নতুন ওষুধ আবিষ্কার করার চেষ্টা করি এবং যে ওষুধগুলো বাজারে আছে সেটাকে কিভাবে আরো ভালোভাবে আমরা সেটা থেকে বেনিফিট পেতে পারি, এগুলো নিয়ে আমার কাজ। সো আমি বাই ট্রেনিং আমি ফার্মাকোলজিস্ট, এবং আমার আর সব থেকে স্পেসিফিক যদি পরিচয় বলি, আমি ভাস্কুলার বায়োলজিস্ট। তো এই পায়ে একটা ছবি আছে, আপনারা সবাই পরিচিত। এই ছবিটা থেকে দেখা যায় যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এখানে হার্ট আছে, হার্ট ব্লাড পাম্প করে, সেই ব্লাডটা ওই যে লাল যে শিরা অ্যাওর্টা বলে, অ্যাওর্টা থেকে ছোট ছোট এরা আস্তে আস্তে শুরু হতে থাকে, যতই কোষের দিকে যেতে থাকে শুরু হতে থাকে। হ্যাঁ, তো এই অ্যাওর্টার মাধ্যমে রক্ত আপনার আমাদের শরীরের বিভিন্ন কোষে টিস্যুতে চলে যায়, এবং সেখানে রক্তের সাথে অক্সিজেন এবং পুষ্টি বিভিন্ন কোষে পৌঁছে যায়, এবং আমরা ওইভাবে আমাদের শরীরের কোষগুলো বেঁচে থাকে, রিপেয়ার হয়। এবং সাথে সাথে ওই গ্রিন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভেনাস সিস্টেম, এটার মাধ্যমে শরীরের রক্তটা কার্বন ডাইঅক্সাইড স্লাইড চেঞ্জ হচ্ছে না, এটা কাইন্ডলি। না, আমি চেঞ্জ করে না, আমি সেকেন্ড স্লাইডে আছে। ও আচ্ছা, স্লাইড চেঞ্জ হয় না, তাই না? এখন কি হচ্ছে দেখেন তো একটু, একটা ল্যাগ আছে। না না, হয়নি, ফার্স্ট স্লাইডেই আছে। বরং বেরিয়েছে, আবার ঢুকলে ভালো হয়। এইবার আসছে। ওকে ওকে ওকে, এখন দেখতে পাচ্ছেন? এখন মনে হয় আসছে। জি 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 জি। তো আমি আবারও রিপিট করি। তো এইখানে আমি যেটা বললাম যে আমার পরিচয় হলো ভাস্কুলার বায়োলজিস্ট, আমি ব্লাড ভেসেল নিয়ে কাজ করি।
তো আমাদের শরীরের লিভিং যত কোষ আছে, টিস্যু আছে, সমস্ত জায়গায় কিন্তু ব্লাড ভেসেল আছে। আপনারা এটা জানেন যে ডেড যে সেলগুলো, যে চুল নখ এগুলো বাদ দিয়ে সব জায়গায় কিন্তু আপনার ব্লাড ভেসেল আছে। তো ব্লাড ভেসেলের ফাংশনও আপনারা জানেন যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সাপ্লাই করা আমাদের লিভিং টিস্যুস গুলাতে, এবং কার্বন ডাইঅক্সাইড এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট সেখান থেকে রিকভারি করে আবার হার্টে নিয়ে আসা, সেখান থেকে লাঙে গিয়ে এটা পরিশোধন হয়, কিডনির মাধ্যমে এটার পরিশোধন হয়, এটা বের হয়ে যায় মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, কিছুটা রেসপিরেশন, কিছুটা কিডনি, কিছুটা সোয়েটিং, এগুলোর মাধ্যমে বের হয়। এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের হার্ট এবং ব্লাড ভেসেলের এই যে লিঙ্কটা, এটা আমাদের সব শরীরের বিভিন্ন জায়গায় আছে। তো এই ব্লাড ভেসেলের ফাংশনটা আপনি চিন্তা করেন যে আমাদের অস্তিত্বের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, যা আমাদের এই রক্তের মাধ্যমে অক্সিজেন ঠিকমতো সাপ্লাই হওয়া এবং কার্বন ডাইঅক্সাইড সরানো, এবং যে আমরা যে ক্ষতিকর মানে টক্সিক প্রোডাক্টস যে বানাই সেগুলো যে আমরা বের করে দিতে পারি, এটা আসলে ব্লাড সার্কুলেশনের জন্য অনেক ভূমিকা রাখে, আর অনেক ভূমিকা আছে। তো এই কারণে এই সিস্টেমের যখন কোনো অসুবিধা হয়, সেটাকে আমরা বলি, বিভিন্ন রকম রোগ আছে, এটাকে একসাথে কার্ডিওভাস্কুলার ডিজিজেস বলে। কার্ডিও হলো যে হার্টের সাথে রিলেটেড, আর ভাস্কুলার হলো ব্লাড ভেসেলের সাথে রিলেটেড। তো কার্ডিওভাস্কুলার ডিজিজের উদাহরণ হলো আপনার হাই ব্লাড প্রেশার, যেটা উচ্চ রক্তচাপ বলি, তারপরে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো আপনারা জানেন সবাই, ডায়াবেটিস। তো এই সমস্ত রোগগুলা সব সাথে মিলিয়ে যদি আমরা কম্বাইন করি, দুনিয়ায় যত মানুষ মারা যায় তার সব থেকে বেশি মানুষ মারা যায় এই কার্ডিওভাস্কুলার ডিজিজে। এবং একটা সময় পরে গিয়ে আমরা বাংলাদেশি, আমাদের এখানকার মানুষের যে জেনেটিক মেকআপ, আমাদের জিন কিন্তু খুব ভালো না। আমাদের খাদ্যাভ্যাস অন্যান্য সবকিছুর পরে আমাদের জেনেটিক্যালি আমরা এত প্রিভিলেজ না। আমেরিকাতে আমি জানি অনেক মানুষের ওজন আছে আপনার 150 কেজি, 200 কেজি, তারা কিন্তু অনেকে আমাদের থেকে বেটার হেলথ মেনটেন করে। কিন্তু আমাদের এখানে আপনারা দেখবেন, প্র্যাকটিস করেন, 30 বছর 35 বছর বয়সে মানুষ মারা যায় স্ট্রোক হয়ে। কারণটা হলো আমাদের বয়স 30 বছর হলেও আমাদের ব্লাড ভেসেলের বয়স হয়ে যায় 100 বছর। হ্যাঁ, তো এটাকে অ্যাক্সেলারেটেড ভাস্কুলার এজিং বলে। যে এজিং এর জন্য অনেক রকম ব্যাপার আছে, তার ভিতরে একটা হলো আমাদের জেনেটিক মেকআপ, আমাদের খাদ্যাভ্যাস আছে, তার লাইফস্টাইল আছে। অনেকে ধূমপান করে, অনেকে আপনার অত্যন্ত লবণযুক্ত চর্বিযুক্ত খাবার দাবার খায়, ঘুম নাই, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, এগুলো সবকিছুই কন্ট্রিবিউট করে। তো এই মেইন কথা হলো যে আমার ফোকাসটা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে, এই ডিজিজটা বোঝা এবং এই ডিজিজকে কন্ট্রোল করার জন্য কি ধরনের ওষুধ এবং ভালো ওষুধ বাজারে নিয়ে আসা যায়, এটাই হলো আমার কাজের মেইন উদ্দেশ্য। এবং এটার মেইন কারণ হলো আপনারা জানেন, প্রত্যেক 2 সেকেন্ডে একজন মানুষ বিশ্বে এই কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলোতে মারা যায়। এবং প্রতিদিন অলমোস্ট আপনার 50,000 মানুষ মারা যাচ্ছে, এবং 180 মিলিয়ন, যেটা আপনার 180 লক্ষ মানুষ প্রত্যেক বছর মারা যায়। তো আমার গবেষণার বিষয়বস্তু একটা মেইন ফোকাস হলো উচ্চ রক্তচাপ। একটু দাঁড়ান, তাহলে ওই স্লাইডটা আমি আবার দিই। উচ্চ রক্তচাপ, এখন দেখেন শেয়ার হচ্ছে। তো উচ্চ রক্তচাপ হলো, আমরা যতগুলো রোগের কথা বললাম, যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই সমস্ত এখান থেকে যে অ্যাক্সিডেন্ট হয়, মানুষের যে হার্ট ফেল করে, স্ট্রোক হয়ে যায়, এটা সব থেকে দায়ী যে ফ্যাক্টরটা, সেটা হলো উচ্চ রক্তচাপ। চিন্তা করেন যে ব্লাড প্রেশার যদি খুব বেশি হয়ে যায়, তখন আমাদের ব্রেনে যে ছোট যে শিরাগুলো আছে সেগুলো ছিঁড়ে যায়, প্রেশারে প্রচন্ড প্রেশারটা সহ্য করতে না পেরে ছিঁড়ে যায়, তখন এটাকে হেমোরেজিক স্ট্রোক বলে। আবার হার্টের এটা হলে হার্ট অ্যাটাক হয়, অনেক কারণ হয়। তো আমেরিকাতে একটা ম্যাপ আছে, এটা হলো আমেরিকার ম্যাপ। এইখানে যদি আপনারা দেখেন, এই ব্লাড প্রেশার আছে আমেরিকার অর্ধেক মানুষের ব্লাড প্রেশার হাই। অর্ধেক মানুষের ব্লাড প্রেশার হাই, এবং অনেকের আসে আনডায়াগনোজ, তারা কখনো হয়তো ডাক্তারকে দেখা নাই। তো যদি আমরা দেখি, হয়তোবা আমেরিকার যত অ্যাডাল্ট আছে তার 60% মানুষেরই ব্লাড প্রেশার আছে। এবং ব্লাড প্রেশারের চিকিৎসার জন্য 6টা ডিফারেন্ট ক্লাসেস অফ মেডিকেশন আছে, এবং আপনার 20টা 22টা ওষুধ আছে।
তো তারপরেও দেখেন মাত্র 4 জনের ভিতরে একজন মানুষের ব্লাড প্রেশার কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তার মানে হলো যে আমরা হয় ব্লাড প্রেশার কিভাবে আমাদের দেহে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা জানি না, অথবা যে ওষুধগুলো আছে সেটা ভালো মতো কাজ করে না। সেটার উদ্দেশ্য হলো যে তার মানে এখানে অনেক কাজের সুযোগ আছে, এবং এটাই হলো যে আমার কাজের মেন উদ্দেশ্য, যে আমরা এতগুলো ওষুধ থাকার পরেও কেন আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, আমরা কোনো নতুন মেডিসিন পেতে পারি কিনা, আমরা ব্লাড প্রেশার কিভাবে বডিতে নিয়ন্ত্রিত হয় এটা আমরা জানি কিনা, এটা নিয়ে আমার গবেষণা। এবং এই যে যে রোগগুলোর কথা বললাম তাদের কারণে এগুলোর ম্যানেজমেন্টের জন্য সরকারের প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। ধরেন 2020 সালে $400 বিলিয়ন, হ্যাঁ, $1 বিলিয়ন সমান, ধরেন আমি যদি বলি এটা আমার মনে হয় পরের স্লাইডটা আবার ফ্রিজ হয়ে গেছে, আমার আসলে ইন্ডিভিজুয়ালি মুভ করতে হবে। এখন স্লাইডটা এসেছে। তো এটা একটা, এই গ্রাফটা শো করে যে হেলথ কেয়ার কস্ট, মানে আমরা বলি ইকোনমিক বার্ডেন, এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, বিভিন্ন রকম, এটা আমাদের সোসাইটিতে কি ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হই আমরা এই সমস্ত রোগের কারণে। এই যদি দেখেন, এই যে লাল যে বারটা আছে এখানে 400 মিলিয়ন, 2020 সালে আমেরিকারই $400 বিলিয়ন খরচ হয়েছে এই সমস্ত কারণে। এটা হলো যে আপনার হসপিটালাইজেশন হতে পারে, অসুস্থ হওয়ার কারণে চাকরিতে যেতে পারে না, সবকিছু মিলিয়ে মারা যায়, তারপরে আপনার স্ট্রোক হলে মানুষ তো পঙ্গু হয়ে যায়, এই সমস্ত কারণে। এগুলো তো আসলে ফ্যামিলি এবং দেশের জন্য বার্ডেন। এবং ধারণা করা হয় নেক্সট 30 বছরে এখন যেভাবে যাচ্ছে, এখন তো আমরা 2025-এ যাচ্ছি প্রায়, এই 50 সাল নাগাদ এটা 4 গুণ বেড়ে যাবে। তো আমার গবেষণার উদ্দেশ্য হলো এই বেড়ে যাওয়াটাকে আমরা যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি, এটা হলো আমার গবেষণার উদ্দেশ্য। তো আমার ল্যাবে যে গবেষণা করি, আপনাদেরকে বলেছি যে আমি একজন ভাস্কুলার বায়োলজিস্ট। আমি ব্লাড ভেসেল নিয়ে গবেষণা করি। ব্লাড ভেসেলের কি কাজ আমরা যখন আমাদের স্বাস্থ্য ভালো থাকে ইন হেলথ, এবং যখন বিভিন্ন ধরনের রোগ হয়, আপনার সেটা ডায়াবেটিস হতে পারে, আপনার স্ট্রোক, আপনার উচ্চ রক্তচাপ হলে ব্লাড ভেসেলের যে শিরার যে কি কি ধরনের পরিবর্তন হয় সেগুলো বোঝা, এবং সেটাকে কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমার গবেষণা। তো আমার গবেষণার দুইটা দিক আছে। একটা হলো, আপনার একটা ছবি আছে, হ্যাঁ, যদি দেখেন এইখানে একটা হলো যে ব্লাড ভেসেলের যে ডায়ামিটার রেগুলেশন, মানে ব্লাড ভেসেল গুলো আসলে ওপেন হয় এবং ক্লোজ হয়, এটাকে আমরা ভেজো কনস্ট্রিকশন বলি, ভেজো ডাইলেশন বলি। হ্যাঁ, তো যখন ব্লাড ভেসেলটা খুলে যায় তখন কিন্তু আমাদের দেখেন ব্লাড ভেসেল তো ব্লাড নিয়ে যায় আমাদের কোষ গুলাতে, যখন ব্লাড ভেসেলটা খুলে যায় তখন আমাদের প্রেশারটা একটু কমে যায়, এবং আমাদের বিভিন্ন অর্গানে ব্লাড পৌঁছাতে পারে ঠিক মতো, নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন ঠিক মতো পৌঁছায়, এবং সেই কারণে আমরা ভালো মতো ফাংশন করতে পারি। তো এখানে আরো একটা দিক আছে, এই ভেসেল ইনফ্লামেশন বলে সেটা। দেখুন ইনফ্লামেশনটা কেমন জিনিস, ভেসেলের যে ওয়াল আছে, এই যে এখানে একটা শিরা, ভিতরের যে দেয়াল আছে, এটাকে একটা লেয়ার, 3টা লেয়ার আছে। তো ভিতরের যে লেয়ার, যেটার সাথে আপনার রক্ত প্রবাহ, যেটার সাথে সরাসরি যুক্ত থাকে, রক্ত প্রবাহের সাথে যে যুক্ত যে লেয়ার, সেটাকে আমরা এন্ডোথেলিয়াম বলি। তো বিভিন্ন কারণে আপনার এটা অনিয়ন্ত্রিত লাইফস্টাইল বলেন, আমাদের বার্ধক্যের কারণে বলেন, কোনো ধরনের ইনফেকশন বলেন, অথবা আপনার জেনেটিক কোন ধরনের ডিফেক্টের কারণে বলেন, এগুলো আমাদের ভেসেলে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা হয় কিভাবে, যে ওই যে দেয়াল আছে ওইখানে, ওইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্লাড ভেসেলের ফাংশন, আমাদের হেলথের জন্য। তো যখন ওইখানে ইনফ্লামেশন হয় তখন ওইখানে এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে আপনার আমাদের ব্লাডের সাথে যে আমরা খাওয়া দাওয়া করি, যে চর্বি, কোলেস্ট্রল যেগুলো ঘুরে বেড়ায়, সেগুলো ওইখানে গিয়ে জমা হয়। তো জমা হতে হতে আপনারা দেখেন যে ভেসেলটা কিন্তু আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি আপনারা দেখেন আমার পয়েন্টারটা, এই যে ন্যারো হয়ে যায়, ন্যারো হয়ে গেলে কি হবে, স্বাভাবিক যে রক্ত চলাচল সেটা বাধাগ্রস্ত হবে, এবং ব্লাডের সাথে আপনারা জানেন যে অনুচক্রিকা আছে, প্লেটলেট আছে। প্লেটলেটের ধরন হলো এমন, প্লেটলেট ব্লাড ভেসেলের ভিতরে তো সমান থাকে,
খুব সুন্দর পিছলা যেটাকে বলি সেরকম একটা পরিবেশ থাকে, এবং ওইরকম পরিবেশে প্লেটলেটের কোনো অসুবিধা হয় না। কিন্তু প্লেটলেট যখনই কোনো জায়গায় অসমান জায়গায় একটু এরকম জায়গায় যদি ধাক্কা খায়, তখন প্লেটলেট গুলো অ্যাক্টিভেশন বলি আমরা, প্লেটলেট অ্যাক্টিভেশন হয়। তো অ্যাক্টিভেশন হলে কি হয়, প্লেটলেট গুলো একটার সাথে একটা যুক্ত হয়ে একটা প্লেটলেট প্লাগ তৈরি করে। এখন যদি দেখেন এই কোলেস্ট্রল জমে, ফ্যাট জমে ব্লাড ভেসেল ন্যারো হয়ে গেছে, ব্লাড ফ্লো বাধাগ্রস্ত হচ্ছে, এখন যদি প্লেটলেট এসে যদি এই জায়গাটা বাকিটা বন্ধ করে দেয়, দেখেন এটা কিন্তু ওই ওই ব্লাড ভেসেলের ভিতর দিয়ে আর কোনো রক্ত প্রবাহই হবে না। এই জিনিসটা যদি আপনার ব্রেনে হয় এবং কারো যদি হার্টে হয়, তখন ব্রেনেরটাকে আমরা স্ট্রোক বলি এবং হার্টেরটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। তো আমার গবেষণার বিষয়বস্তু হলো এমন ওষুধ আবিষ্কার করা যেটা যাদের ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাদের ব্লাড ভেসেলটাকে একটু খুলে দেওয়া, যাতে প্রেশারটা কমে যায় এবং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ত, অক্সিজেন এবং পুষ্টি পায়। আরেকটা উদ্দেশ্য হলো এই যে ভেসেল ইনফ্লামেশন বলছি আমরা, সেটাকে নিয়ন্ত্রণে রাখা। সেটা হতে পারে সাপ্লিমেন্ট, এই ধরনের কিভাবে ইনফ্লামেশনটা হয়। এখানে একটা খুবই কমপ্লেক্স মেকানিজম, যেখানে আমাদের গাটের পেটের ভূমিকা আছে, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানকার ভূমিকা আছে, আমাদের ইমিউন সিস্টেম, আমাদের যে প্রতিরোধ কোষগুলো আছে তাদের ভূমিকা আছে। এগুলো সবই আমি স্টাডি করি এটার জন্য। তো এই সমস্ত এই দুইটা জিনিসের সমস্যার কারণেই আমাদের এই হাই ব্লাড প্রেশার এবং অন্যান্য অসুখগুলো হয়। তো এখন দুই ধরনের আমার ল্যাবে দুইটা বড় কাজের লাইন আছে, যদি বলি আমরা এটাকে আমরা প্রোগ্রাম বলি। একটা প্রোগ্রাম আমি যেটা আগে আপনাদেরকে বলেছি যে রিপারপাসিং অথবা রিইমাজিনিং, যে বাজারে যে ওষুধ আছে সেটাকে আরো ভালো মতো বোঝা, সেটা আমাদের শরীরের জন্য আদৌ ভালো কিনা। বাজারে যে ওষুধ আছে একটা কোম্পানিতে ওষুধের জন্য যে রোগের জন্য তারা বলেছে সেটা কাজ হয় কিনা এটা দেখিয়ে দেয়, কিন্তু পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স বলে একটা জিনিস আছে, কনস্ট্যান্টলি এখন মনিটরিং হয় যে কোনো সাইড এফেক্ট হলো কিনা, কেন হলো। আমেরিকাতে এগুলো প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় যে এটা বোঝার জন্য, যে তাহলে ওষুধটাকে রাখা যাবে কিনা। অনেক ওষুধ আছে আবার যে একটা রোগের জন্য আমরা নামিয়েছি, কিন্তু এই ওষুধটা আরো 5টা রোগের জন্য খুবই উপকারী। কেন এটা আমাদেরকে জানতে হবে, যদি জানি তাহলে কি হবে, এই ওষুধটাকে আমরা অন্যান্য রোগের জন্য ব্যবহার করতে পারবো এবং এই ওষুধের যে কেমিক্যাল স্ট্রাকচার সেটাকে মডিফাই করে আমরা নতুন ওষুধ নিতে পারবো। সেটাই আমার বেসিক্যালি এটার উদ্দেশ্য। আরেকটা হলো যে নতুন ওষুধ আবিষ্কার করা। তো সেক্ষেত্রে আমি একটা সিস্টেমকে টার্গেট করি, এটাকে এন্ডোথিলিন বলে। এই এন্ডোথিলিন যে জিনিসটা সিস্টেম বলছি আমি, তো ব্লাড ভেসেলের যে ভিতরের যে লেয়ার যেটার কথা বললাম, যে একদম ইনারমোস্ট লেয়ার যেটা ব্লাড ফ্লোর সাথে থাকে, ওই লেয়ারটাকে এন্ডোথিলিয়াম বলে। তো ওইখান থেকে আমাদের যখন ইনফ্লামেশন হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস থাকে, যাদের কোলেস্টেরলের অসুবিধা থাকে, প্রবলেম থাকে, তখন ওই ভেসেলের ওয়াল থেকে একটা কেমিক্যাল বের হয়। এটা 1988 সালে আবিষ্কার করেছে একটা জাপানিজ গ্রুপ। এই কেমিক্যালটা আমাদের এ যাবৎকালে আবিষ্কৃত সব থেকে ড্যামেজিং কেমিক্যাল যদি বলা হয়, যে ব্লাড ভেসেলটাকে চাপিয়ে দেয়, কনস্ট্রিকশন করে, ব্লাড প্রেশার খুবই বেড়ে যায় এবং ব্লাড ভেসেলের আরো এমন সব পরিবর্তন নিয়ে আসে যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমার এটার মেইন উদ্দেশ্য, আমি এটা নিয়ে আরো কথা বলবো, এটা নিয়ে আমার কিছু স্লাইড আছে, তো এখন দেখি। তো এখানে যে একটা আছে, এখানে আমার একটা স্ট্যাটিন একটা ওষুধ আছে, একটা গ্রুপ অফ ওষুধ আছে, আপনারা দেখবেন অনেকেই হয়তো খায়, রোজোভাস্টাটিন, অ্যাটোভাস্টাটিন, এই যে লোকাল নাম, বিভিন্ন রকম নামে আছে। এই ওষুধগুলো প্রায় 40 বছর ধরে আছে এবং এই ওষুধগুলো বাজারে এসেছে মানুষের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু অনেক মানুষ, আমি ছাড়াও আমার আগে অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করেছে এবং দেখেছে যে এই ওষুধের অনেক ভালো গুণাবলী আছে যেটা আমাদের মানুষের বিভিন্নভাবে কাজে লাগতে পারে। তো এই ওষুধটা নিয়ে আমি কাজ করে আমি অনেকগুলো গ্র্যান্ট পেয়েছি। এখানে বিভিন্ন তার এই যে ওষুধের বিভিন্ন ভালো দিক এবং ক্ষতিকর দিকগুলো যাচাই করার জন্য আমি গত 3 বছরে অলমোস্ট 3.5 মিলিয়ন
$4 মিলিয়ন মতো আমি অনুদান পেয়েছি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে। সো এখানে আমি দুইটা গবেষণার খুব সংক্ষিপ্ত সামারি দিব। তো নর্মালি এই যে স্ট্যাটিন গুলোর কথা বললাম, লোকল কিংবা অনেকে যেটা খায়, এই ওষুধগুলা মানুষ ব্যবহার করে আপনার ব্লাড প্রেশারটা যাতে নিয়ন্ত্রণে থাকে এই জন্য ইউজ করে। হ্যাঁ, কারণ দেখেন এই ওষুধটার কাজ কি, দেখেন এদিকে একটা স্বাভাবিক একটা আর্টারি, আর একটা হলো আর্টারি যেটার ভিতরে আপনার ফ্যাট জমে গেছে ভিতরে, এরকম ন্যারো হয়ে গেলে এই যে অবস্ট্রাকশন হয় সেখানে ব্লাড ফ্লোটা বাধাগ্রস্ত হয় এবং বললাম যেটা আপনার যে প্লেটলেট অ্যাক্টিভেশন হয়, ব্লাড ক্লটিং হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো হয়। তো এই ওষুধটা খেলে সময় লাগে যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ যে অনেকের পায়ে, এটা অনেক সময় পা কেটে ফেলতে হয়, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এগুলো কমে। তো মানুষ যেটা দেখেছে আমাদের গবেষণায়, যেটা আমরা সবাই জানি, যে স্ট্যাটিন নিলে দেখেন এই যে ব্লাড ভেসেলের ভিতরে, সরি আমার এখানে সিঙ্ক হচ্ছে না, আমি আবার একটু ব্যাক করি। সো আমরা যেটা দেখেছি যে, এবং সবাই এটা জানে যে স্ট্যাটিন যদি মানুষ খায়, যে এটা লম্বা সময়ের ওষুধ এবং এটার আসলে অনেক ভালো গুণাবলী আছে। এবং সত্যি কথা বলতে একটা সময় পরে গিয়ে মানুষের রিসেট দরকার হয়। আমাদের দেশের মানুষের ক্ষেত্রে 40 বছর এনাফ ওই রিসেটের জন্য। জীবনযাত্রা আপনি আগে যা করেছেন, আমরা আগে যা করেছি, খাওয়া দাওয়া ওয়াইজ, ঘুমের অনিয়ম, অন্যান্য অনিয়ম, এটা একটা রিসেট প্লাস কিছু মেডিকেশনে আমাদের সুইচ করা। তো অনেকের ক্ষেত্রে এই 40 বছরের আগে দেখবেন যে ব্লাড ভেসেলের ভিতরে তো দেখা যায় না, এটার বিভিন্ন রকম ডায়াগনোসিস আছে। আমাদের দেশে এগুলার এত মানে ইজি অ্যাক্সেস নাই এই ডায়াগনোসিসের। তো স্ট্যাটিন খেলে ব্লাড ভেসেলের এই লিপিড যে ডিপোজিট, এটা খুলে যায়। তো তাহলে কি হবে, যে ডিপোজিটটা খুলে গেলে ব্লাড ফ্লোটা নর্মাল হবে, ব্লাড প্রেশারটা কমে আসবে। এবং আমরা দেখেছি এই যে প্রসেস, যেটা স্ট্যাটিন খেলে এই যে কমে যাবে, এটা কিন্তু আপনার একদিনে কমবে না, আপনার এক সপ্তাহেও কমবে না, এক মাসেও কমবে না। এই জিনিসটা অনেক সময় লাগে। তো এটা অনেক ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত সময় লাগে। আমি আমাদের এই গবেষণায় দেখেছি যে এটা ছাড়াও, এই যে কয়েক বছর সময় লাগে যে বেনিফিট পেতে, এটা ছাড়াও আমরা এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা স্ট্যাটিন দিলে 2 মিনিটের ভিতরে ব্লাড ভেসেল খুলে যায়, এরকম একটা মেকানিজম আমরা দেখেছি। হ্যাঁ, তো এইটাকে আমরা বলি যে ভেজোডাইলেশন। স্ট্যাটিন গুলো ভেজোডাইলেটরি প্রপার্টি আছে, যে ভেসেল গুলোকে খুলে দেয়। খুলে দিলে কি হবে, আপনার ব্লাড প্রেশারটা কিন্তু একটু সুন্দর কমে আসবে। এই যে নতুন যে আবিষ্কার, এই আবিষ্কারের জন্য আমি নতুন একটা গ্র্যান্ট পেয়েছি, প্রায় $3 মিলিয়ন। এটা প্রায় 40 কোটি টাকার একটা প্রজেক্ট পেয়েছি। এটার মেন কারণ হলো দুনিয়াতে প্রায় 200 মিলিয়ন মানুষ এই স্ট্যাটিন ওষুধগুলো নিয়ে থাকে। তো এত বড় একটা বেনিফিট যদি আমরা সবাই জানি, তাহলে ডাক্তাররা কিন্তু মানুষকে আরো মোটিভেট করতে পারে যে স্ট্যাটিন নিলে আপনার ব্লাড প্রেশারেও হেল্প হবে। অনেক মানুষ আছে যারা স্ট্যাটিন খায় তাদের কোলেস্টেরলের জন্য, তারা দেখবেন অনেকে ব্লাড প্রেশারের ওষুধও খায়। সো স্ট্যাটিনটা বন্ধ করলে আপনার ব্লাড প্রেশারটাও আসলে এফেক্টেড হবে। সেই জন্য স্ট্যাটিন ড্রাগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষকে এটা বন্ধ করা উচিত না। বিশেষ করে আমাদের দেশের সাবকন্টিনেন্টের মানুষের জেনেটিক মেকআপ যেটা, সেই প্রেক্ষাপটে আমাদের এটা বন্ধ করলে আমাদের জন্য অনেক বেশি রিস্ক। আর আরেকটা যে প্রজেক্ট আছে, যে নতুন ড্রাগ আবিষ্কার করা, একটা বলেছিলাম যে ব্লাড ভেসেলের ওয়াল থেকে একটা কেমিক্যাল বের হয় যেটা অত্যন্ত ক্ষতিকর, এ যাবৎকালে আবিষ্কৃত সব থেকে ক্ষতিকর কেমিক্যাল আমাদের কার্ডিওভাস্কুলার ফাংশনের জন্য। সেটা হলো এই প্রজেক্ট, যে সেকেন্ড থিম, যে আমি যেটা বলি ডিসকভারি, ড্রাগ ডিসকভারি প্রজেক্ট। একটা টার্গেটকে করে, যে টার্গেটটা হলো সব থেকে ড্যামেজিং, সেটা নিয়ে আমার কাজ। তো এখন এই প্রজেক্ট নিয়ে আমরা অলরেডি কিছু গ্র্যান্ট পেয়েছি আমেরিকান হার্ট থেকে, আমাদের বেশ কিছু সফলতা এসেছে। আমরা 23 সালে একটা গ্র্যান্ট পেয়েছি $1,54,000 মার্কিন। এটা আপনার 2 কোটি টাকার মতো। রিসেন্টলি আমার একজন স্টুডেন্টকে হেল্প করেছিলাম, সেও প্রায় 80-90 লক্ষ টাকার একটা গ্র্যান্ট পেয়েছে। আর আমি নেক্সট 20 বছর আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো এবং আমার এই মুহূর্তে
অনেকগুলো গ্র্যান্ট আছে আন্ডার রিভিউ, এনআইএইচ এর বড় বড় সায়েন্টিস্ট যারা তারা এটা রিভিউ করছে। এই এমন কিছু রোগ আছে যেটা আপনার নর্মাল, এই যে ব্লাড প্রেশারের কথা বললাম যে এতগুলো ওষুধ আছে, তারপরে মাত্র 4 জনের 1 জনের মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে। তো আমি কিছু নতুন ক্লাসের ড্রাগ পেয়েছি আবিষ্কার করার পথে আমরা, সেখানে দেখা গেছে যে যেই ব্লাড প্রেশার সাধারণ ওষুধে কোনো রেসপন্ড করে না, কাজ হয় না সাধারণ ওষুধে, এই ওষুধটা ওই ক্ষেত্রে অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ। তো ওইটা হলো যে মেইন এবং ওইটা আমাদের ওইখানে তো প্রচুর আফ্রিকান আমেরিকান পপুলেশন আছে, তাদের ক্ষেত্রে এটা পার্টিকুলারলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কথা বললাম, এখানে মানুষের প্রচুর কিডনি ড্যামেজ হয় এবং আমাদের দেশের সাবকন্টিনেন্টের মানুষেরও এই ধরনের জেনেটিক অনেকটা সিগনেচার আছে। সো আমার মনে হয় যে ওই আবিষ্কারটা যদি আমরা করতে পারি, ওইটা যদি ঠিক মতো আমাদের সফল হয়, তাহলে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হতে পারে। এখন আমি যদি বলতে পারি যে ওই প্রজেক্টটা কি, খুব সোজা ভাষায় আমি যে বলেছিলাম যে এই ET1 হলো এন্ডোথিলিন 1। তো এন্ডোথিলিন যে কম্পাউন্ডটা, এটা হলো ব্লাড ভেসেলের ওয়াল থেকে তৈরি হয় যখন আমাদের রোগ বালাই হয়, বিভিন্ন রকম হাইপারটেনশন, লিপিড, অন্যান্য প্রবলেম থাকে, তখন এই কেমিক্যালটা কেমিক্যালটা অত্যন্ত ক্ষতিকর আমাদের শরীরের জন্য। তো 1988 সালে এটা আবিষ্কারের পর থেকে কিছু ওষুধ আবিষ্কার করা হয়েছে যে কিভাবে এই কেমিক্যালটা যে আমাদের শরীরে যে কোথায় যে বসে, রিসেপ্টর বলি আমরা, বসে যে অ্যাকশনটা দেয়, সেটাতে আমাদের অনেক ক্ষতি হয়। তো নোন ড্রাগ গুলো ওই অ্যাকশনটা বন্ধ করার চেষ্টা করেছে। যতগুলো ড্রাগ ডেভেলপ করা হয়েছে তারা সবাই চেষ্টা করেছে যে ওকে এই ক্ষতিকর কেমিক্যালটার আমাদের শরীরে অ্যাকশনটা কমিয়ে দিব। তাতে খুব একটা লাভ হয়নি আমাদের। কোনো ওষুধ এই যতগুলো রোগে এই কেমিক্যালটা বেড়ে যায়, তার কোনো রোগী আমরা কিন্তু খুব একটা ভালো মতো ম্যানেজ করতে পারি নাই। তো দেখেন, এই কেমিক্যালটার প্রোডাকশনটার কারণেই আমাদের এতগুলো রোগ হচ্ছে। তো এই কেমিক্যালটি কি কি ধরনের রোগে দায়ী? যে ড্রাগ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলে, যেই উচ্চ রক্তচাপ, কোনো ওষুধে কাজ হয় না, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি-এক্লেম্পসিয়া আছে, আলজাইমার্স আছে, তারপর কিডনি ডিসফাংশন আছে, এগুলো সমস্ত কিছুতে কিন্তু এই কেমিক্যালটা দায়ী। তো এখন আপনারা প্র্যাকটিশনার ডাক্তার, সাধারণ মানুষও এটা বুঝবে, যেই কেমিক্যালের ওভার প্রোডাকশনের কারণে এতগুলো রোগ হয়, তাহলে তো আমাদের সায়েন্টিস্টদের সবার আগে ফোকাস করা দরকার ছিল এটার প্রোডাকশন কমানো। কিন্তু এ যাবৎকালে কোনো ড্রাগ আবিষ্কার হয়নি যেটা এই কেমিক্যাল প্রোডাকশন কমাতে পারে। তো এটা আমরা অ্যাক্সিডেন্টলি আমরা একটা কম্পাউন্ড পেয়েছি আমাদের শরীরের ভিতরের যে ব্যাকটেরিয়া থাকে গাটে, ওই ব্যাকটেরিয়া এক ধরনের কেমিক্যাল বানায়। ওই কেমিক্যালটা আমরা দেখেছি, এই কেমিক্যালটা এই ET1 যেটা ক্ষতিকর কেমিক্যাল, তার প্রোডাকশনও কমাতে পারে এবং তার অ্যাকশনও বডিতে কমাতে পারে। তো আপনি যদি অলরেডি এই কেমিক্যালটা যদি তৈরি হয়ে থাকে, তখন আমরা যখন এই ড্রাগটা দিব, তখন ওই সেটা আর কাজ করতে পারবে না, যেহেতু ক্ষতি করতে পারবে না, এবং ফিউচারে যাতে আরো কোনো প্রোডাকশন না হয় সেটাও কিন্তু ব্লক করতে পারবে। আমরা ধারণা করছি এটা যদি সম্ভব হয়, আমাদের প্রচুর গ্র্যান্ট আছে এবং আমাদের অনেক এক্সপেরিমেন্টাল ডাটা আছে, তাহলে অনেকগুলো কার্ডিওভাস্কুলার ডিজিজে এই ওষুধটা কাজে লাগবে। এবং এই যে কম্পাউন্ড যেটা IAA বলি, এটার উপরে বেস করে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আরো অন্যান্য সফিস্টিকেটেড বায়োফিজিক্যাল টেকনিক দিয়ে সারা দুনিয়ায় যত কেমিক্যাল আছে সবগুলো আমরা স্ক্যান করে দেখেছি যে আরো কিছু কেমিক্যাল তারা এই ক্যান্ডিডেট ড্রাগ হতে পারে, তাদের এরকম প্রপার্টি আছে যারা এই প্রোডাকশনও বন্ধ করতে পারবে, হয়তোবা অ্যাকশনও বন্ধ করতে পারবে। এবং এখন আমাদের কম্পিউটেশনাল সায়েন্স আছে, আমরা আসলে কেমিক্যাল মডিফিকেশন করে দেখতে পারি যে তারা যে কোথায় বসবে, কিভাবে বাইন্ড করবে, এগুলো আমরা দেখতে পারি। সেটা আমার ধরেন নেক্সট আমি যতদিন আছি একাডেমিয়াতে অ্যাক্টিভ, ইনশাআল্লাহ আমার প্ল্যান হলো এই প্রজেক্টে কন্টিনিউ করা। এবং এই কম্পাউন্ডের উপরে বেস করে নেক্সট ইয়ারে আমার একটা প্ল্যান হলো একটা কোম্পানি খোলা, যাতে এই ড্রাগটাকে ডেভেলপ করা যায়, মানুষের কাজে লাগানো যায় যত তাড়াতাড়ি সম্ভব। তো এখানে আমার ল্যাবের একটা স্ন্যাপশট আছে, একজন মেয়ে, সে অনুপস্থিত। আমাদের এখানে যেটা হয়, হিস্টোরিক্যালি আমাদের ডিপার্টমেন্টে 40 জন স্টুডেন্ট আছে PhD, তাদের ভিতরে 37 জন হলো মেয়ে।
আমেরিকাতে ছেলেরা আপনার ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, আইটি এ সমস্ত কাজ করে, আর ডাক্তার, নার্সিং, ফার্মেসি, সায়েন্স এগুলো সব মেয়েরা। ও সরি, এটা হয়নি। এটা হলো আমার ল্যাবের একটা পার্শিয়াল পিকচার। হ্যাঁ, যেখানে আমার ল্যাবের পিএইচডি স্টুডেন্ট আছে, পোস্টডক আছে, মাস্টার্স এর স্টুডেন্ট আছে 2-1 জন। এই মুহূর্তে আমার ল্যাবে 7 জন পিএইচডি স্টুডেন্ট আছে, 1 জন পোস্টডক আছে, 3 জন মাস্টার্স এর স্টুডেন্ট আছে। তো আমার কিছু কোলাবোরেটর আছে, একজন আছে ডক্টর তৌফিক রহমান, উনি আমাদের বাংলাদেশি বড় ভাই, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উনি অ্যাসোসিয়েট প্রফেসর, উনি আমার সাথে কোলাবোরেট করে। আরেকজন আছে নাদের মনিরি, সে ইরানিয়ান, সে আমার কোলাবোরেটর। তারপরে আমার যে একজন ডাক্তার আছে মায়ো ক্লিনিকের, সে ওই স্ট্যাটিন প্রজেক্টে সে আমাকে একটা ইঁদুর দিয়ে হেল্প করেছে, এবং এই ইঁদুরটা আইভিএফ করাতে এই মহিলা যে আছে সে একটা জিনোমিক কোরের ডিরেক্টর, ইউনিভার্সিটির বড় সায়েন্টিস্ট, তারা আমাকে হেল্প করে। হ্যাঁ, তো এই হলো আমার কথা। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য, এবং আপনারা যদি চান তাহলে আমি হ্যাপিলি যে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ খায়র স্যার। আসলে আমরা তো বাংলাদেশের কনটেক্সট নিয়ে চিন্তা করি বা দেখি বা আলোচনা করি বা শুনে থাকি, কিন্তু সায়েন্স, মেডিকেল সায়েন্স অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই যে গবেষণাটা কত এগিয়ে গিয়েছে তা আপনার মাধ্যমে আমরা কিছুটা হলো জানতে পারলাম। আর এই যে থ্রেটিং ওয়ার্ল্ডে, মানে আমরা অল টাইম মেন্টাল ফিজিক্যাল থ্রেটের ভিতরে থাকি, এর মধ্যে দিয়ে আমাদের হাইপার টেনশন। তো একটা জায়গায় আপনি বললেন স্যার যে ওদের ওভারওয়েট হওয়া সত্ত্বেও ওরা হেলদি, আর আমাদের লেস ওয়েট হওয়া সত্ত্বেও আমরা আনহেলদি। এটা যদি কাইন্ডলি একটু বুঝিয়ে বলতেন স্যার। এটা অনেক ক্ষেত্রে হয় কি, আমরা জেনেটিক্যালি যেটা বললাম যে একটা মানুষ যদি শুকনা পাতলাও থাকে, তার শরীরে কিন্তু সার্কুলেটিং কোলেস্টেরল লেভেল, যে নরমালি কোলেস্টেরল প্রোডাকশন হয় এবং সেটা নিয়ন্ত্রণে থাকে লিভারের ফাংশনের মাধ্যমে। তো লিভার কোলেস্টেরল যদি রক্ত থেকে যদি সরাতে না পারে, তখন ওইটা রক্ততে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ট্যাপ ছেড়ে দিলে, হ্যাঁ, শীতকালে অথবা নর্মাল টাইমে যদি আপনি একটু মাংস খাওয়ার পরে হাতে যে চর্বি থাকে অবস্থা ধুয়ে যদি দেন, দেখবেন যে কিছুদিন পরে ট্যাপ ব্লক হয়ে গেছে। তো ব্যাপারটা আসলে এরকম, হ্যাঁ, যে আমাদের ওই ট্যাপের যেরকম লাইন আছে, আমাদের ব্লাড ভেসেলের ভিতরে যেহেতু ব্লাড ফ্লো হয়, তো ওখানে যদি ফ্যাট যদি সার্কুলেট করতে থাকে, তখন ব্লাড ভেসেলের গায়ে এটা লেগে যায়। হ্যাঁ, তো ওইখানে ওই সমস্ত দেশের মানুষের জেনেটিক মেকআপটা এমন যে ওদের লিভার অ্যাক্টিভ, এবং এমন ভাবে তারা রিয়াক্ট করে, তাতে ওদের ওই শরীর থেকে ওটা সরিয়ে ফেলে। আপনি দেখবেন যে আমাদের দেশের মানুষের স্থূলতা কিন্তু এক ধরনের, ওইখানকার মানুষের স্থূলতা আরেক ধরনের। আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওদের হাত পা শরীর সব দিক দিয়ে সমানে মোটা হয়। আমাদের মোটা মেইন ইয়াটা হলো যে আপনার ওই সেন্ট্রাল ওবেসিটি বলে, এটা আপনার পেট মোটা হয়, হ্যাঁ, মুখে পেটে এগুলো চর্বি জমে, এগুলো অত্যন্ত ইনফ্লামেটরি ফ্যাট, এবং এটা আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য সব থেকে ডেঞ্জারাস। এটা আপনার বাইরে থেকে আপনি এগুলো বুঝতে পারবেন, কিন্তু মেইন যে সেটা দুইটা জিনিস। একটা হলো আমাদের সচেতনতা নাই। আমি যেটা বলি, নাম্বার 1 কারণ হলো সচেতনতা, সেকেন্ড হলো জেনেটিক মেকআপ। সচেতনতা কেন নাই বলি, আমাদের দেশে মানুষ কিন্তু সবাই নিজে নিজে ডাক্তারি করতে পছন্দ করে। ওই সমস্ত দেশের মানুষ ডাক্তারের কথা শোনে, তারা যখন ডাক্তারের কাছে যায় ওষুধ খায়, ওষুধ খাওয়ার কারণে কিন্তু তারা ভালো থাকে। হ্যাঁ, এরকম না যে শুধু তারা জেনেটিক্যালি তারা অনেক বেশি প্রিভিলেজড। আর একটা মেইন কারণ যেটা ডিফারেন্স মেক করে, সেটা হলো এই ওষুধ খাওয়ার কারণে, এবং এটা নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে যে কতটুকু মানুষ ওষুধ খেয়েছে না খেয়েছে। বাইরের দেশে তো এগুলো সমস্ত কিছু ট্র্যাক হয়, যে ওষুধ যে দেয়া হলো কতটুকু সে খেলো না খেলো, ডাক্তার ভিজিট করলো কি না করলো, সমস্ত কিছু অনলাইনে ডকুমেন্টেশন হয়। এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং দেখা গেছে যে যারা ওষুধগুলো কন্টিনিউ করে, তাদের ধরেন বয়স বাড়লে একটা সময় পরে মানুষ তো মারা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা বেটার হেলথ নিয়ে তারা অনেক, তাদের সার্ভাইভাল রেট অনেক বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মামুন স্যার হাত উঠিয়েছেন, যদি মামুন স্যার। জি, আসসালামু আলাইকুম।
জি, আমি মামুন বলছিলাম। আমার একটা কোশ্চেন হচ্ছে, আপনি বলছিলেন যে একটা জায়গাতে যে অটোভাস্টিটিন বা রোসুভাস্টিটিন গ্রুপের যে মেডিসিনটা নেওয়া হয় কোলেস্ট্রলের কন্ট্রোল করার জন্য, আমরা দেখে থাকি এরকমটা যে প্রেসারের যে ড্রাগটা সাজেস্ট করেন ডাক্তার, এমবিবি অ্যালোপ্যাথ ডাক্তাররা সঙ্গে এই রোসুভাস্টিটিন গ্রুপেরটা চলবে লিখে দেন। তো এই ক্ষেত্রে আপনাদের মানে রিসার্চ কি বলে, এটা কি চলা উচিত? কারণ আমি একটা সময় জানতাম যে আমি এটার প্রসেসটা যেরকম জানি যে সে যখন এই লিপিড প্রোফাইলের যখন এটা বেশি আসে তখন এটা তারা দিয়ে থাকে, এবং কোলেস্ট্রল যখন কমানো হয় এই মেডিসিন গুলো শরীরের উপকারী কোলেস্ট্রল গুলোকেও নষ্ট করে দেয়। তো এর ফলে একটা সময়ের পর এটা 4-5 মাস পর বন্ধ রেখে তারপরে যদি প্রয়োজন হয় আবার এটাকে নতুন করে শুরু করতে বলে। তো এখন দেখি এটা চলবে লেখা থাকে, মানে এই বিষয়টাকে, মানে এটা কি চলানো উচিত বা এখন আসলে কোন পর্যায়ে আছে এই গবেষণাটা? ধন্যবাদ। তো এখানে দুইটা জিনিস, একটা হলো যে আপনি বললেন যে ক্ষতিকর কোলেস্ট্রলকে নষ্ট করে দেয়, এটা কিন্তু ইনফরমেশনটা খুব একটা সঠিক নয়। তো এই স্ট্যাটিন গুলো দিলে তারা ক্ষতিকরটাকে কমিয়ে দেয়, এলডিএল যেটা বলে, এবং এই ওষুধগুলোর অলরেডি লক্ষ লক্ষ পেপারও আছে, তারা যে আমাদের ভালো যে কোলেস্ট্রল যেটা এইচডিএল বলে সেটাকে বাড়ায়। সম্ভবত রোজোভাস্টাটিন এদিক দিয়ে সব থেকে উপকারী, তারা এটাকে বাড়ায়। আর আরেকটা জিনিস যেটা বললাম যে আপনার এই ব্লাড ভেসেলের একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়েছি, যেটা হয় একটা সময় পরে গেলে আমাদের কি হয় যে দেখেন যে আমাদের 25 বছর বয়সে আমাদের শারীরিক যে স্ট্রেংথ ছিল 40, 55, 65 একই কিন্তু থাকে না। তখন একটা সময় পর গিয়ে মানুষের ওই তখনই আপনার ওষুধটার দরকার হয়, হেল্পটা দরকার হয়। এবং এই ওষুধগুলো দিলে আমি যেটা বললাম শুধু কোলেস্ট্রল না, এটাকে প্লিওট্রপিক ইফেক্ট বলে, এবং অসংখ্য এরকম ইফেক্ট আবিষ্কার হয়েছে, ইনক্লুডিং আমি যেটা বললাম। এবং আমার আরো একটা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট আছে যেটা নিয়ে আপনাদেরকে আমি বলবো। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিন গুলো দিলে, আমি একটা ভিডিও আসলে এখানে রেখেছি আপনাদেরকে একটু দেখাবো, একটু যদি ধৈর্য ধরেন। আমার আব্বা আমার ল্যাবে গেছিলেন, তাদেরকে আমি ওই এই ভিডিওটা দেখিয়েছিলাম। এটা হলো যে মাইক্রোস্কোপের নিচে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন? দেখা যায়। তো এখানে একটা ব্লাড ভেসেল, এটা মাইক্রোস্কোপের নিচে, এটা আপনার ব্লাড ভেসেলের ডায়ামিটার আপনার 300 মাইক্রনের মতো। এটা আপনার খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে এটা দেখেন। এই যে এইভাবে আমরা ব্লাড ভেসেল স্টাডি করি, যে দেখেন একটা ডিপোলারাইজেশন স্টিমুলাস দিব, দেখেন ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়ে গেল। হ্যাঁ, পরে এটা ওয়াশ করলে দেখেন এটা আবার খুলে ব্লাড ভেসেল গুলো। তো এটা হলো খুবই সফিস্টিকেটেড একটা টেকনিক। আমরা এটা ইঁদুরের দেহ থেকে ব্লাড ভেসেল বের করে এটা দেখতে পারি। মানুষের অনেক ক্ষেত্রে আমি মানুষের ব্রেনের ব্লাড ভেসেল নিয়ে কাজ করেছি, ওই কাফ মাসেলের ব্লাড ভেসেল নিয়ে কাজ করি, এক একটা বিহেভিয়ার এক এক রকম। তো যাই হোক, তো মেইন জিনিসটা যেটা হয়, আপনি যেটা বললেন স্ট্যাটিন রিলেটেড, যেটা আমি এটা বন্ধ করি, সেটা হলো এই এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে এমন কিছু পরিবর্তন হয়ে যায় যেটা আপনার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া কখনো সম্ভব না। পরিবর্তনটা কেমন হতে পারে? এই যে আমি যে এখানে ভেসেল দেখাচ্ছি আপনাকে, যে দেখালাম, এই যে আমি দেখেন শুরুর দিকে যাই একটু, এই যে দেখেন এখানে ভেসেলের দেখেন ওয়াল দেখা যাচ্ছে কিন্তু বায়ে এবং ডানে। তো আমাদের শরীর, আমাদের বয়স যখন বাড়তে থাকে, আমাদের সময়ের সাথে সাথে অন্যান্য, সরি এখন দেখতে পাচ্ছেন? দেখেন তো একটু কাইন্ডলি প্লিজ, এখন দেখা যায়? দেখা যাচ্ছে না, ওকে আবার দিয়ে দেখি, এখন দেখা যায় নাকি না। যাই হোক, আচ্ছা, ওটা দেখতে স্যার আপনি ডেসক্রিপশন দেন। আচ্ছা, আমি ডেসক্রিপশনটা দেই, তাহলে হবে। তো মেইন যেটা হয় যে ওই ব্লাড ভেসেলের এই ওয়ালের যে পরিবর্তনগুলো হয়, এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। তা আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা পাইপের ভিতরে ধরেন একটা পাইপ 30 বছর ধরে আছে, ধরে আছে, ওর ভিতরে পানির পাইপ যদি চিন্তা করেন, ওর ভিতরে অনেক ময়লা জমে আছে। হ্যাঁ, তো তখন আপনি তো আমাদের পাইপটা কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন আপনার বাসা হইলে। আমার বডির পাইপ তো আমরা চেঞ্জ করতে পারবো না। এই বডির পাইপ আল্লাহ তাআলা দিচ্ছে, এটা আছে আমাদের সারা জীবন, যতদিন আমরা ভালো মতো মেনটেন করবো ততদিন।
যেহেতু চলবে যে বলে, এটা হলো ওই পাইপের মেইনটেনেন্সের জন্য। আমরা কি করি, এরকম হলে আমরা ব্লিচ দেই না, অথবা গরম পানি দিই, অথবা এরকম কিছু দিয়ে গাড়িগুলো সব ফ্লাশ হয়ে যায়। কিন্তু একটা সময় পরে গিয়ে ওই পাইপটাতে এমন কিছু পরিবর্তন হয়, পাইপের দেখা যাচ্ছে যে আপনার যে সরু হয়ে যায় আস্তে আস্তে। সরু যদি হয়ে যায়, আপনি তো ওইটা কারেকশন করতে পারবেন না, ওইটাকে ওষুধ দিলে ওইটা নিয়ন্ত্রণে থাকে। এই জন্য কিছু ওষুধ আছে, বিশেষ করে ব্লাড প্রেশারের ওষুধগুলা এবং কোলেস্টেরলের ওষুধগুলা, এগুলো যদি মানুষ ফলো করে তাহলে এই হার্ট অ্যাটাক, স্ট্রোকের রিস্ক অনেক গুণ কমে যায়। হ্যাঁ, নেক্সট কোশ্চেন স্যার। আপনার জবাব আমি জানি না কতটুকু আপনার মনোপুত হয়েছে, কিন্তু আমার এটুকুই বলার ছিল। জি, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। জি রাজীব, তুমি কি শুনতে পাচ্ছ বন্ধু আমার কথা? হ্যালো রাজীব? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমাদের রাজীব হচ্ছে আমার বন্ধু মানুষ, এবং ওর আইডেন্টিটি একটু দিয়ে আপনার সুবিধা হবে। ও প্রায় 100-র উপরে বই লিখছে স্যার, এবং ও স্বাস্থ্য বিষয়ক বই লিখছে বেশ কয়েকটা, এবং রিসেন্ট সম্ভবত 8-10 দিন আগে ওর একটা বই ওপেনিং হয়েছে, এবং হার্ট বিষয়ক। তো রাজীব, তোমার যদি কিছু বলার থাকে আমাদের স্যারের সাথে তুমি বলতে পারো সংক্ষিপ্ত আকারে। আমার আসলে কিছু বলার নাই, আমি শুনছিলাম। আমার ভালো লাগছে যে বাংলাদেশের একজন সন্তান আন্তর্জাতিক গবেষণায় সুনাম অর্জন করছেন, আরো বড় বড় জায়গায় উনি পৌঁছাচ্ছেন। ওনার জন্য আমার দোয়া, শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধা সবই রইল। তবে আসলে আমি অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করি। আধুনিক এই গবেষণাগুলো করে আসলে মানুষের সমস্যার সমাধান করা যাবে না। উনি সকল সমস্যার ড্রাগস দিয়ে সমাধান করতে চাচ্ছেন। উনি বারবার একটা শব্দ ব্যবহার করছেন, ঔষধ। আমি সরি, যেগুলোকে আপনি ঔষধ বলছেন এগুলো আসলে ঔষধ নয়, এগুলো হচ্ছে অনুমোদিত ড্রাগস। এগুলো কেমিক্যালের তৈরি, এগুলো সিনথেটিক। এইগুলা সারা বিশ্ব জুড়ে এইভাবেই চলছে। আমরা ড্রাগসকে ঔষধ বলে চালাই দিচ্ছি। ড্রাগস সেটাই যেটা প্রকৃতিতে পাওয়া যায়, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোনো কেমিক্যালের ভরসায় দুনিয়া সৃষ্টি করেন নাই, এবং দুনিয়াতে এই কেমিক্যাল দিয়ে কখনোই মানুষের কোনো সমস্যার সমাধান শেষ পর্যন্ত করা যাবে না। আমার বিশ্বাসটা আপনার গবেষণার সাথে সম্পূর্ণ বিপরীত। এজন্য আমি আসলে কথা বলতে চাই নাই। তারপর আমাকে যখন আমার বন্ধু সব ফ্লোর দিয়েছে, একটা তথ্য শেয়ার করতে পারি। স্ট্যাটেন গ্রুপ নিয়ে অনেক কথা হচ্ছে। মূলত 1960 সালের একটা বিতর্কিত গবেষণার মাধ্যমে প্রথমে কোলেস্টেরলকে হাইলাইট করা হয়, যদি ইতিহাসটা দেখেন। এবং সেখানে কোলেস্টেরলকে হাইলাইট করে এটাকে খারাপ জিনিস হিসেবে মানে মানুষের সামনে পরিচিত করা হয়। কিন্তু ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল এসব গবেষণা এসেছে 1988 সালে। এগুলো করে মূলত মাথাটা নষ্ট করে দিয়ে আমাদের স্ট্যাটেন গ্রুপের ওষুধ খাওয়ানো হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এটা একটা বিলিয়ন ডলারের বিজনেস। ঠিক আছে, এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, একটা মজার তথ্য দেই। জাপানি বিজ্ঞানী আকিয়া এন্ডো প্রথম এই কোলেস্টেরলের সমাধান স্বরূপ স্ট্যাটিন গ্রুপের ওষুধ তৈরি করেছিলেন, এবং সেটাই প্রথমে পৃথিবী জুড়ে মার্কেটিং হয়। মজার ব্যাপার হচ্ছে, উনি যখন বৃদ্ধ হলেন, ওনার শরীরে কোলেস্টেরলের আধিক্য ধরা পড়লো। ওনাকে যখন বলা হলো, ওনার ডাক্তাররা বললো যে আপনি যে স্ট্যাটিন গ্রুপ আবিষ্কার করেছেন, এই স্ট্যাটিন ওষুধ খেয়ে আপনাকে চলতে হবে। উনি কিন্তু ওনার আবিষ্কার করা ঔষধ খেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উনি বলেছিলেন এটার মধ্যে কি আছে আমি জানি, এইটা আমি খাবো না, এটা আমার দেহের ভিতরে ঢোকার অধিকার রাখে না। আসলে আমার এই যে স্যার খুব গবেষণা করছেন, ওনাকে কোটি কোটি টাকা দিচ্ছেন, আসলে উনি মার্কেটিং এর হাতে বন্দী। ধরে নিলাম উনি সঠিক ঔষধ, সঠিক সমাধান আবিষ্কার করে ফেলেছেন, কিন্তু সেই সমাধান সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আগের, উনি যে বারবার যেটা বলছিলেন যে আগের যে ঔষধ সেগুলো ঠিক কিনা, ওই ওষুধ বিক্রি শেষ না হওয়া পর্যন্ত কোনো ঔষধ কোম্পানি ওনার এই গবেষণা সাধারণ মানুষকে জানতে দেবে না। উনি যতভাবেই বলুক, যারা ওনাকে টাকা দিচ্ছে, যারা ওনাকে ফান্ড দিচ্ছে, তাদের হাতে উনি বন্দী। উনি না, ওনার মতো সারা বিশ্বে সব জায়গায় বন্দী। আমি গত বছর, এই বছরই ইংল্যান্ডে গিয়েছি, কেমব্রিজে গিয়েছি, তারপর অক্সফোর্ডে গিয়েছি। সেখানে এমন এমন লোকের সাথে পরিচয় হয়েছে, বাংলাদেশি, তারা ক্যান্সার নিয়ে গবেষণা করছে। কি গবেষণা করছে? অনেক হাই ঠান্ডা গবেষণা করছে, কিন্তু তার গবেষণা রিপোর্ট কি কওয়া যাবে না। কেন? যারা টাকা দিছে শুধু তাদেরকে দিতে হবে। তার মানে চাইলেও ওনার আবিষ্কার হয়তো অনেক ভালো কিছু হবে, কিন্তু সে আবিষ্কার মানুষের কোনো কাজে লাগবে না। আমি আমার এই কথার জন্য, কিন্তু এটাই বাস্তবতা। সবচেয়ে সত্য কথাগুলো আমি বলি সবসময়, এখানেও বললাম, এই আর অন্য কিছু না। না বন্ধু, তোমার দ্বিমত তুমি প্রকাশ করতেই পারো। আমাদের শ্রদ্ধেয় আজকে স্পিকার, উনি ওনার কথা উপস্থাপন করেছেন। আর তোমার জন্য আমরা একটা ডেট পরে তোমার আমি জানাচ্ছি, তুমি আমার একটা ডেট জানাবা, তোমার তো অপেক্ষায় আমরা থাকি। ঠিক আছে, তুমি যে মতটা প্রকাশ করেছো এই ব্যাপারে আমাদের রাকিব স্যারের কমেন্টসটা আমরা জানতে চাচ্ছিলাম। স্যার ধন্যবাদ। ডোন্ট মাইন্ড, না কোনো ডোন্ট মাইন্ড না, মাইন্ড করা কিছু না, এটা তো আমরা উন্মুক্ত আলোচনা। এবং আমাদের সায়েন্সে আমরা যে কোনো ধরনের ক্রিটিসিজম
আমরা ওয়েলকাম করি, কিন্তু ক্রিটিসিজমটা কোন বেসিসে? আপনার প্রথম কথা ছিল যে ওষুধ 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 একটা তো এটা drug। আপনাদের সোজা ভাষায় ইউজ করলাম এখানে, এবং দ্যাটস নট দ্য কোনো ওষুধ। এই ওষুধের যে প্রেসক্রিপশন দেওয়া হয়, আমি জানি না বাংলাদেশের ডাক্তার কি বলে, এই ডাক্তাররা সমস্ত ঔষধই বলে। ওষুধগুলো দেওয়া হয় ইন অ্যাডিশন টু লাইফস্টাইল মডিফিকেশন। ওষুধ কখনো আপনার কাজ করবে না। আপনার Exactly, ফিজিক্যাল ধন্যবাদ অ্যাক্টিভিটি, আপনার ইয়া না থাকলে, বাংলাদেশের মানুষ তো মনে করে অনেকে যে এই ওষুধ দিয়ে সমাধান। কোনো জায়গায় দুনিয়ার কোনো প্র্যাকটিসে, আমেরিকাতে তো প্রশ্নই আসে না, আপনাকে কখনোই ওষুধ দেয় না শুরুতে। ধন্যবাদ স্যার। আগে লাইফস্টাইল মডিফিকেশন এবং স্টেজ 1-2 হাইপারটেনশন, তারপরে ওষুধ দেয়। যখন কাজ হয় না তখন। এই বাংলাদেশ কিন্তু, বাংলাদেশের প্র্যাকটিস আর দুনিয়ার প্র্যাকটিস যদি আপনি অন্য কোথাও বলেন, এটা এরকম দেশ দুনিয়ায় কোথাও কিন্তু নাই যে যেখানে ওষুধের কোনো নিয়ন্ত্রণ নাই। এই জিনিসটা কিন্তু নাই। রাইট। আর একটা জিনিস যেটা বললাম যে ওই ওষুধের স্ট্যাটিন গ্রুপের কোনো ওষুধ কিন্তু সবার জন্য সব ওষুধ কিন্তু ভালো না। আমার আরেকটা গবেষণা, আমি যে 3টা আপনার প্রজেক্ট দিলাম, আর একটা গবেষণা থেকে আমি দেখেছি যে আপনি যে বললেন না যে আমার ফান্ডিং এজেন্সির কাছে বাধা, এদের কাছে আমাদের কোনো কমিটমেন্ট নাই। তারা হলো সরকারি, তারা আমাদেরকে ফ্রি দেয়। আমি কোনো কোম্পানির হয়ে গবেষণা করি না। সেখানে আমার গবেষণার ইয়াটা কেমন আপনি দেখলে বুঝবেন যে আমরা দেখেছি যে মেল পুরুষ ইঁদুরের ক্ষেত্রে এই স্ট্যাটিন নিলে এই অনেকের ব্রেনের ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হয়, এবং কিভাবে হয় সেটা আমি বের করেছি। ওটার জন্য প্রায় $500,000 একটা ফান্ড দিয়েছে। ওইটা মেলের ক্ষেত্রে এটা একটা ক্ষতির কারণ হতে পারে, এবং আমরা এখন জানার চেষ্টা করছি তাহলে কিভাবে এটা একটা, এই জিনিসটা কিন্তু কেউ কখনো জানতো না। এটা আমার গবেষণার মাধ্যমে আমি বের করেছি যে এটা পার্সোনালাইজ মেডিসিনের কথা বলেছি না, আমি তো আসলে একটা সেমিনার দিনে ওভারঅল একটা দিয়েছি। পার্সোনালাইজ মেডিসিন কেন বলছি, কারণ এটার মানে এই না যে সবার ক্ষেত্রে দেয়া যাবে। এবং স্ট্যাটিন খেলে অনেক মানুষের ওই আপনার রিভার্সিবল মেমোরি ডিসফাংশন হয়। তো অনেকে মনে করে যে ব্রেনের কোলেস্ট্রল কমে গেলে ওই ব্রেনের নার্ভ গুলোর তো যে তৈরি হয় মায়োলিন শীথ, এই শীথিংটা নাকি কমে যায় এই জন্য। কিন্তু আমার গবেষণায় আমি দেখেছি যে এটা একটা ক্যালসিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করে, যেটা করলে ব্রেনের ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিকশন হয়, এবং কনস্ট্রিকশন হলে ওই ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যায়, এবং সেটা হইতে পারে যে আপনার ওই যে মেমোরি ডিসফাংশনের। তো এখানে ধরেন আমি আপনার সাথে ডিসএগ্রি করি যে আমরা এখানে বাধা। আমাদেরকে যে টাকা দেয়, আমাদেরকে, আমরা ওইখানে আমাদের মতামত সায়েন্সের কে কি বিশ্বাস করলো না করলো, ইন্ডাস্ট্রি একরকম আর একাডেমিয়া, আমরা হলো একাডেমিক গবেষক। আমাদের, আমি হলাম টেনিউর ট্র্যাক এবং একাডেমিক গবেষক। আমরা আমাদের মতামত এই আমাদের সায়েন্সের মাধ্যমে বলি। এখানে কোম্পানি কে কি মনে করলো এগুলোর কোনো কিছু আমাদের জন্য যায় আসে না। এবং সরকার আমাদেরকে যে টাকা দেয় তারা হলো সত্য উন্মোচনের জন্য, এই সমস্ত কোনো কিছুই না। এবং এরকম আপনি যে বললেন যে এই যে আবিষ্কার করেছে সেটা খায় না, এই সমস্ত জিনিসগুলো খুব একটা ঠিক না। এরকম অনেক প্রোপাগান্ডা গ্রুপ আছে, এটা তার চয়েস হতে পারে। আপনার দুনিয়ার 200 মিলিয়ন মানুষের একটা ওষুধ এরকম 1-2 জন মানুষের উপরে বেস করে হয় না। এরকম অনেক প্রোপাগান্ডা গ্রুপ আছে। আপনার প্রপার সায়েন্টিফিক জার্নাল এবং প্রপার সায়েন্টিফিক অরিজিনাল রিপোর্ট গুলো পড়ার মতো মানসিকতা রাখতে হবে। ওই আপনাকে যে কেউ যদি না দেয় কোনো জিনিস, দে হ্যাভ এভরি রিজন, কারণ একটা কমিটমেন্ট। কারণ এখানে আপনার এই ইনফরমেশন গুলোকে চুরি করে নিলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার যে ইনভেস্ট করে, এটা তাদের জন্য লস। সো আপনার কনফিডেন্সিয়ালিটি এটা আসলে সবসময় মেনটেন করতে হবে। এটার সাথে আপনার ওষুধে ডাটা শেয়ার করা না করা, লুকানো, আমাদের এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এবং আপনি সত্যি যে ওষুধ কোম্পানির অনেক সময় এগুলো করে, কিন্তু এখন এগুলো অনেক আনবায়াসড, এবং তারা জানে না যে ক্লিনিক্যাল ট্রায়ালে কি হবে। এই জন্য ফেল করে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। রাজীব মধু, তোমাকে ধন্যবাদ। তুমি যে নতুন বইটা করছো, স্যার 1 মিনিট, জিয়া স্যার। রাজীব, তুমি যে নতুন বইটা করছো, তোমার এই বইটার উপরে আমরা একটা সেশন আশা করতেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ দারুণ কোশ্চেন করার জন্য। স্যারকেও ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যে সিচুয়েশন আসলে বোঝা যায় যে অবস্থা, মানে অবস্থানে অবস্থান করলে সিচুয়েশনটা আমরা বুঝতে পারি। ধন্যবাদ রাজীব তোমাকে। জিয়া স্যার, আপনি মানে কিছু জানতে চাচ্ছিলেন। জিয়া স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো প্রেজেন্টেশন আমরা দেখলাম, তো স্যারকে অনেক ধন্যবাদ। আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্ট্যাটিন গ্রুপের ড্রাগ গুলোর এক এক রকম, অ্যাটোভাস্ট্যাটিন আবার রোসোভাস্ট্যাটিন একটু দ্রুত কোলেস্ট্রল কমানোর ক্ষেত্রে ভালো দেখছি এটাতে, কিন্তু কিছু হেপাটিক ডিসফাংশন দেখা যায় মাঝে মধ্যে। তো যেমন দেখা গেছে যে রোসোভাস্ট্যাটিনে কারো
মানে কন্টিনিউ করলে এইচজিপিটা বেড়ে যায় বা ইএলটি ওটা বেড়ে যায়, এটা লিভার ডিসফাংশন হয় কারো কারো। এখন নতুন কোন ড্রাগ আসছে কিনা বা এটা কতটুকু সত্যি, আর নতুন কোন ড্রাগ আসছে কিনা যে ড্রাগে হেপাটিক ডিসফাংশন কম হবে? আরেকটা জিনিস হচ্ছে যে একজন ভাই এর আগে, মামুন ভাই সম্ভবত বলছিলেন যে মানে চলবে লেখা থাকে এবং সেক্ষেত্রে তো এই ড্রাগ গুলো তো কোলেস্ট্রল বেশ কমাইতে থাকে, এবং কোলেস্ট্রল বলতে এলডিএল এবং টিজি। তো আমরা জানি টিজি আমাদের একটা নির্দিষ্ট লেভেলের দরকার, মানে কোন গ্লুকোজ লেভেলটা কমে যায় তখন এনার্জি প্রোডাকশনে টিজি কাজ করে। তো মানে যদি কন্টিনিউ করে কেউ 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, তাহলে দেখা যাচ্ছে যে টিজি অনেক কমে যেতে পারে, সেক্ষেত্রে সে দুর্বল হয়ে যাবে কিনা? আপনার মানে হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। তো আপনার যেটা হয় যে ওই চলবে মানে এরকম না যে সারা জীবন, আপনাকে সব সময় এটা মনিটরিং করতে হয় এবং সব দেশে, বাইরের দেশে অ্যানুয়াল চেক আপ হয়। তো মানুষ মিনিমাম একবার অ্যানুয়ালি তারা ডাক্তারের সাথে যায় এবং থরো চেক আপ করে। চলবে মানে আনটিল নেক্সট ভিজিট, এরকম না যে আনটিল ইউ ডাই। হ্যাঁ, সো এখানে আমাদের একটু বোঝার ইয়ে আছে। তো এটা মনিটর করে তারপরে দেখতে হয় যে কি অবস্থা আছে। সেই ক্ষেত্রে অনেক সময় ডোজও অ্যাডজাস্টমেন্ট করা দরকার। আপনি যে সাইড এফেক্টের কথা বললেন, অনেকের ক্ষেত্রে সাইড এফেক্ট হয় এবং সাইড এফেক্ট যে হবে এটা নর্মাল। কোন ওষুধ তো আমাদের শরীরের জন্য ন্যাচারাল কোনো কিছু না। ওষুধ মানুষ কখন খায়? যখন আপনার না খাওয়ার ক্ষতিটা খাওয়ার থেকে আপনার ইয়া হবে। জি স্যার, রাইট, মেইন পয়েন্ট। আমার কথা হলো যে সুস্থ মানুষ তো আমরা ওষুধ খাবো না। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের ভালো সুষম খাদ্য, আমাদের ঘুম, আমাদের ব্যায়াম, এগুলো হলো। কিন্তু মানুষ তো এটা হলো লাইফস্টাইল, ভালো মতো ইয়া করা, যে আপনার মানুষ মানবিক চর্চা যেগুলো আছে সেগুলো রাখা, এভাবে মানুষ বেঁচে থাকে। কিন্তু একটা সময় পরে গেলে যেটা হয় কি, আমাদের এইজিং, আমাদের বয়স বেড়ে গেলে যেগুলো চেঞ্জ হয় ওগুলো তো আসলে কখনো ঠেকানো যায় না। ওষুধগুলো আপনার জিনিসপত্রগুলো একটু স্লো করে, আপনার প্রসেসটা একটু স্মুথ করে। হ্যাঁ, এখন ধরেন অনেক রোগ আছে যে আপনার না ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি ডেটোরেট করবে। এখন যদি এই মুহূর্তে আমি আজকে সকালে অ্যান্টিবায়োটিক খেয়েছি 1 সপ্তাহ ওয়েট করার পরে, এবং আমার নেক্সট কয়েকদিন অনেক বড় প্রেজেন্টেশন আছে এবং আই এম অলরেডি কফিং। তো দেখেন, আমি যদি এই বসে থাকি, আমি জানি না এটা আদৌ সারবে কিনা ইনফেকশাস ডিজিজে। তো আমার যখন হেল্প লাগবে অনলি দেন, অনেকে আছে প্রিভেন্টিভ, ঠান্ডা লাগলে একসাথে অ্যান্টিবায়োটিক খেয়ে নিল। আমি 1 সপ্তাহ যেদিন বাংলাদেশে ল্যান্ড করছি সেদিন আমার কাশি শুরু হয়েছে, আমি পরের দিন খেতে পারতাম। তো আমাদেরকে কেয়ারফুলি খাওয়া এবং দেখা এবং ডাক্তারের পরামর্শ নেয়া। যদিও এটা ট্রু যে বাংলাদেশের ডাক্তারদের একটা টেন্ডেন্সি আছে সবকিছুতে ওষুধ দেয়া, যেটা খুবই অত্যন্ত খারাপ দিক। বাইরের দেশে কোথাও এই ধরনের কোনো প্র্যাকটিস হয় না। আপনি অবাক হবেন যে আপনার হাতের কাছে ওষুধ এত লিমিটেড, আপনি কোনো ওষুধ খাইতে পারবেন না, ডাক্তার ওষুধ দিবে না আপনাকে। এই কোলেস্ট্রলের ওষুধ বললাম না আমরা, ডাক্তার ওষুধ দিবে না, দিলে তাকে জাস্টিফাই করতে হয়। হ্যাঁ, সো এটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য। আই এম ভেরি গ্ল্যাড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ওই আব্দুল সামাদ স্যারের প্রশ্ন নিয়ে আসি, তারপরে আমরা শাহাদত স্যারের প্রশ্ন নেব। হ্যাঁ, শাহাদত স্যার। জি, আব্দুল সামাদ স্যার। আর আমার কাছে প্রশ্ন নাই, তো একটা অবজারভেশন আমার, মানে ব্যক্তিগত। জি জি স্যার, সংক্ষেপে। এটা হলো যে বছর 3 আগে আমার একটা কুরবানি দিয়েছিল। কুরবানিটাতে কোনো চর্বি ছিল না। এটার জন্য মেয়ে মহল যারা পাক করবে তারা একটু নাখোশ ছিল। তো এটার জন্য এরা এই কুরবানি আলার বাড়িতে গেল, যেখানে যে গরু কিনেছে সেটা হলো গুচ্ছগ্রাম। তো গুচ্ছগ্রামে যখন গেল, ওদেরকে জিজ্ঞাসা করলো তোমরা গরুকে কি খাওয়াইছো? ওরা বললো যে আমরা তো গরিব মানুষ, আমরা তো কিছু কিনতে পারি না, আমরা কলার গাছ খাওয়াইছি। কলার গাছ খাওয়ায় যদি এই গরুটার চর্বি নাশ হয়, তাহলে এই জাতীয় কোনো খাদ্য, আমি 3 মাস ধরে গত বছর 3 মাস কন্টিনিউ খেয়েছি ওই কলার গাছের থোর, মাঝখানে একটা কাঁচা ওটা চাটনি করে খেয়েছি, ভালো লাগে, খাতে ভালো লাগে। ওটা অনেক সময় চাটনি করে এমনি খেয়েছি, আবার ভাতের সঙ্গে মানে চাটনি সালাদ হিসাবেও খেয়েছি, এবং এখন আমি খাই। তাদের কন্টিনিউ যখন 3 মাস খেয়েছিলাম, তাতে আমার শরীরে একটু এনার্জি বেড়েছিল এবং স্ফূর্তি আসছিল। তো এই জাতীয় কোনো গবেষণায় এটার কোনো ইফেক্ট বা কোনো কিছু আছে কিনা এই কলার গাছের, এটা দেখার জন্য বা জানার জন্য আমি এখনো চিন্তা করি, কিন্তু কোনো কিছু তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ স্যার, দারুণ একটা অবজারভেশন। স্যার প্লিজ। খুবই ভালো প্রশ্ন। আসলে আপনি যে কথাটা বললেন, এই যে
এর আগে একজন যে আছেন উনি যে প্রশ্ন করলেন যে ওষুধ খাওয়ানো, এখন এনআইএইচ থেকে আমাদের যে গবেষণার জন্য যে টাকা দেওয়া হয় সেখান থেকে নতুন তারা কিছু প্রজেক্ট নিয়ে আসছে। এই এনআইএইচ এর সাথে কিন্তু আসলে ওষুধ কোম্পানির কোনো সম্পর্ক নাই। তারা আমাদের ট্যাক্স পেয়ার, যারা আমরা ট্যাক্স থেকে যারা টাকা দেয় ওই টাকা দিয়ে এনআইএইচ এর ফান্ড চলে এবং তারা দেখে মানুষের স্বাস্থ্যের জন্য কোনটা দরকার সেভাবে তারা গবেষণা করে। তো তারা একটা নতুন একটা বেশ কিছু প্রজেক্ট আছে যে ডায়েটারি সাপ্লিমেন্ট মানে আপনি খাওয়া দাওয়ার যে ডায়েটের ফাইবার কম্পোজিশন সেটার সাথে সেটা দিয়ে আমরা কিভাবে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো কিভাবে কমাতে পারি। কারণ আপনি যে কথাটা বললেন যে কলার ভিতরের মোচা, এগুলো আসলে অত্যন্ত ফাইবার রিচ এবং এই ফাইবারটা খেলে গরুর শরীরে যেটা হয় যে গরু তো আপনার খড় লতা খেয়ে যে যেভাবে হজম করতে পারে ওইখান থেকে কিন্তু তারা গ্লুকোজ বানাতে পারে, ওই এনজাইমটা আমাদের শরীরে নাই। যাই হোক, কিন্তু আপনি ওই কলার ওটা খেলে যেটা হয় ওইখানে অনেক ফাইবার আছে এবং মানুষের এর জন্য বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এবং কিছু ভিটামিন আছে, এগুলো শরীরে কাজে লাগে। মোর ইম্পর্টেন্টলি ওইখানে যে ফাইবার আছে, ফাইবারটার ইফেক্ট হলো দুই রকম। একটা হলো আপনি ফাইবার খেলে কোলেস্টেরলের অ্যাবজর্পশন সরাসরি কমে যায়। ফাইবারটাতে আপনার যে ফাইবার থেকে যে আপনার কার্বোহাইড্রেট রিলিজ হবে ওইটা খুবই স্লো হয়, হঠাৎ করে ডায়াবেটিস হয় না, হঠাৎ করে ওই যে সুগার রাশ যেটা বলি ওটা হয় না। তো এটা ডেফিনেটলি ভালো। থার্ড এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ফাইবার গুলো আমাদের অন্ত্রে, আমাদের বৃহৎ অন্ত্রে বলে আমরা ওই যে সিকাম, লার্জ ইন্টেস্টিনে যে ব্যাকটেরিয়াল যে পপুলেশন 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে 600 প্রজাতির, ওই ব্যাকটেরিয়া গুলোর গ্রোথের জন্য ওগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এমন কিছু এই গত 20 বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মানুষের চোখ খুলে যাওয়ার মতো গবেষণা হলো যে আমাদের গাট মাইক্রোবায়োটা বলি আমরা, এটা নিয়ে গবেষণা। তো এটা খুবই পসিবল যে এই সমস্ত ফাইবার জাতীয় খাবার দাবার খেলে ওই মাইক্রোবিয়াল ব্যালেন্সটা ফিরে আসে এবং ওই ব্যাকটেরিয়া গুলো এমন কিছু কেমিক্যাল তৈরি করো যেগুলো আমাদের শরীরের জন্য, আমাদের মেন্টাল স্যানিটির জন্য, আমাদের রোগ প্রতিরোধের জন্য, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য, সমস্ত কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইঁদুরের ক্ষেত্রে দেখেছি এই কিছু ব্যাকটেরিয়া যদি ওখান থেকে আমরা সরিয়ে ফেলি, ডিলিট করে দেই, জেনেটিক্যালি মডিফাই করে দেই, তাহলে 3 মাসের ভিতরে ইঁদুরের লিভার ক্যান্সার হয়ে যায়। এটা এত পরিমাণে গবেষণার বিষয়। এবং আপনাদের একটা মজার দেই, আগে আমরা শুনেছি না যে কিডনি ট্রান্সপ্লান্টেশন, আপনার হার্ট ট্রান্সপ্লান্টেশন, এরকম অনেক কিছু হয়েছে। হার্ট ট্রান্সপ্লান্টেশন আসলে হয়নি খুব একটা সফলভাবে, কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, লিভার ট্রান্সপ্লান্টেশন হয়। নতুন আপনারা শুনবেন ওই ফিকাল ট্রান্সপ্লান্টেশন, যেটাকে যদি সোজা বাংলা ভাষায় বলে স্টুল ট্রান্সপ্লান্টেশন, যে মল ট্রান্সপ্লান্ট করা, যে একটা ইঁদুরের ওই সিকাম থেকে মল সরিয়ে, যে ইঁদুরের ব্লাড প্রেশার হাই সেখান থেকে মল সরিয়ে যদি একটা নর্মাল ইঁদুরের ভিতরে দেওয়া হয়, ও 3 সপ্তাহের ভিতরে তার ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তাহলে কি হলো? আমরা তো কোনো খাওয়া দিলাম না, ওইটা হয় হলো ব্যাকটেরিয়াল কম্পোজিশনের ডিফারেন্সের জন্য। তো আপনি যে কথাটা বললেন, এটার হেলথ ইম্প্যাক্ট অনেক সুদূর প্রসারী এবং এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এনআইএইচ আসলে প্রচুর ফান্ড দিচ্ছে। আমার ইনফ্যাক্ট আমি যে ডিসকভারির কথাটা বললাম ওইটা কিছু ওই ফাইবারের থেকে ওই প্রোডাক্টটা তৈরি হয়, আমাদের এক ধরনের ব্যাকটেরিয়া ওই জিনিসটা বানায়। সো আমি যে ওষুধ হিসেবে যেটা বলছি, এটাকে ওষুধ হিসেবে বলছি কারণ কি, এটাকে আমরা একটা সাপ্লিমেন্ট হিসেবে যদি আমরা দেই, একটা ফর্মুলেশন, আপনি তো একটা পাউডারকে তো মানুষের মুখের ভিতরে গোলায় খাওয়া দিতে পারেন, ট্যাবলেট অথবা কোনোভাবে দিতে হবে। এটা একটা ন্যাচারালি অকারিং কেমিক্যাল, এটাকে যদি আমরা একটা ফর্মুলেশনে নিয়ে আসি, এটা কিন্তু মানুষের অত্যন্ত কাজে লাগবে বলে মনে হয়। ওইটা আসলে ন্যাচারালি অকারিং, এটা কোনো মডিফাই না। কিন্তু অনেক সময় ন্যাচারালি অকারিং কম্পাউন্ডই কিন্তু সবসময় ভালো হয় না, কারণ দেখবেন যে 3 ঘন্টা পরে বডি থেকে বের হয়ে গেছে। তখন ওইটার স্টেবিলিটি দেওয়ার জন্য এগুলো কেমিক্যালি মডিফাই করতে হয়। হ্যাঁ, বাট কোনো কিছু অবশ্যই আপনার ইয়ার জন্য দরকার হয় না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড আনসার। আমাদের শ্রদ্ধেয় শাহাদত স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে থেকে বলছিলাম ডাক্তার শাহাদত হোসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার গবেষণাকে স্বাগত জানাই, যে কোনো গবেষণায় স্বাগত জানার অসুবিধা নেই। আমার জানার একটা ইচ্ছা, সেটা হলো আমরা হোমিওপ্যাথি যারা করি, হোমিওপ্যাথির মধ্যে জীবনী শক্তি দুর্বল হলে সে বিভিন্ন লক্ষণ প্রকাশ করে। আমরা যারা হোমিওপ্যাথি করি তারা চেষ্টা করি জীবনী শক্তি, যেটা ভাইটাল ফোর্স আমরা বলি, ভাইটাল ফোর্সকে সবল করার জন্য। আমরা বিশ্বাস করি যে ভাইটাল ফোর্স সবল হলে সব রোগ আপনি মানুষ সুস্থ হতে পারে, এবং এই জীবন শক্তিকে সবল করার মাধ্যমে আমরা মানুষের কিন্তু রোগ মুক্ত হতে পারি।
সেক্ষেত্রে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ। আমি আপনাদের আমি অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথি কোনো কিছুরই পক্ষে না। আমি ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি গবেষক মানুষ। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনাদের এখানে একটা বড় ফোরাম, যে আপনাদের যখন হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির ডিফারেন্স যেটা বলি আমরা 1930-40 সালের দিকে যদি বলি, ওই সময়ে কিন্তু আসলে কোনো কিছুরই সায়েন্সের ওরকম কিছু ছিল না। তো আমাদের সায়েন্সের সব থেকে বড় রেভলিউশন হলো আমাদের কোষের যে ফাংশন সেটাকে বোঝা, ডিএনএ আবিষ্কার 1958 সালের দিকে, আই বিলিভ, আমার এক্স্যাক্টলি 50 অথবা এরকম সালের দিকে। তারপর থেকে ডিএনএ গুলো আমাদের শরীরের ব্লু প্রিন্ট, ওইখান থেকে শরীরের সমস্ত ফাংশনাল প্রোটিন তৈরি হয়, সেখান থেকে পরিবর্তনের কারণে আমাদের ক্যান্সার হয়। এখন এই যে আপনারা অনেক সময় যে মলিকুলার চিন্তা করেন যে আসলে মানে পাওয়ারটা এমন ভাবে বাড়ে যে মলিকুল লেভেলে যায়, কিন্তু আসলে এগুলো নিয়ে ওই সময় কোনো দিকেরই কোনো প্রোগ্রেস ছিল না। কিন্তু এই দিকে এই সায়েন্সটাকে, এটাকে আপনি মডার্ন মেডিসিন বলতে পারেন, এটাকে আমরা মডার্ন মেডিসিন বলি। সেইখানে আমরা শরীরের একটা জায়গার প্রোটিনের রিসেপ্টরের কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে ওই ড্রাগটা কোন ধরনের বন্ডের মাধ্যমে বন্ড করে, এটা কিন্তু আমরা ডিটারমিন করতে পারি, এক্সরে ক্রিস্টালোগ্রাফি থেকে শুরু করে। এমন বড় বড় দেখেন, আপনি একটা 10 বছর আগে আমরা চিন্তা করতাম না যে আমরা জুমে এখানে বসতে পারবো। সায়েন্স এখন এত দূরে চলে গেছে। তো এখানে যেটা হয়, এটা আসলে একটা ফিলোসফিক্যাল ডিফারেন্স। হ্যাঁ, যে এখন আমাদের নতুন যে অ্যাপ্রোচ আসছে সেটা হলো যে পার্সোনালাইজ মেডিসিন। আমার 1 ফোঁটা ব্লাড দিব, ব্লাড থেকে আমার জেনেটিক মেকআপ সমস্ত কিছু বের হয়ে যাবে, কোন ধরনের ডিজিজের আমার প্রবাবিলিটি বেশি। অনেক ক্ষেত্রে অনেকে প্রেডিক্ট করতে পারে যে তাদের কিছু ব্রেস্ট ক্যান্সার কিংবা এই সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে কিছু মার্কার আছে যেগুলো ফ্যামিলিতে রান করে, এগুলোর একটা প্রবাবিলিটি হয়ে যায়। এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, এগুলো ধরেন এত পরিমাণে আগিয়ে দিয়েছে আমাদের সময়। আমরা ধরেন ম্যানুয়ালি যদি এগুলো কাজ করি আমরা 200 বছরে শেষ হতো না। এখন এমন কিছু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল বানিয়েছে যেটা আপনার 2 মাসে এই ধরনের আউটপুট পাওয়া যায়। তো আমার মনে হয় মেইন যে জিনিসটা হবে সেটা হলো যে আপনাদের কিছু জিনিস আছে যেটা আমরা ইমিউন মডুলেটরি ইফেক্টে ধরেন হোমিওপ্যাথি কাজ করে, কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ কিংবা অন্যান্য ইভেন ইনক্লুডিং ইনফেকশাস ডিজিজ, এই সমস্ত জিনিসগুলোতে আপনাদের আর একটু দায়িত্বশীল হয়ে আপনাদেরকে বেস্ট কাউন্সিলিং দেয়া, এটা না যে সব ওষুধ খাওয়ানো, কিন্তু ওই জিনিসটা দেয়া। কারণ সব অসুখ কিন্তু আপনার এগুলোতে কিওর হবে না, এবং আপনি নিজেও যদি দেখেন এটা কিন্তু পসিবলও না। সো এটার একটা ব্যালেন্স করা আর কি, কোনো বায়াস না। আমি কোনো অ্যালোপ্যাথিক প্র্যাকটিশনার না, কিন্তু সায়েন্টিস্ট হিসেবে আমি যেটা বুঝি সেটাতে আমার এটা মনে হয় যে দুইটারই দরকার আছে। আপনাদের দুনিয়ার এখন দেখেন অর্ধেকের বেশি মানুষ কিন্তু এখনো ট্রেডিশনাল মেডিসিনের শরণাপন্ন। এটা হোমিওপ্যাথি আছে, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন আছে, আপনার আয়ুর্বেদিক আছে, বিভিন্ন আছে, এগুলো অবশ্যই দরকার আছে। কিন্তু সেটার একটা ক্ষেত্র, আপনার যদি খুব এমার্জেন্সি রোগী যায়, সেই ক্ষেত্রে তাদেরকে আপনারা ডেফিনেটলি ফ্যামিলি মেম্বার আপনারা নিজেরাও জানেন, তাদেরকে ওইভাবে রেফার করো যে যাতে এমার্জেন্সিটা ম্যানেজ হয়। আগে তো এমার্জেন্সি ম্যানেজ, তারপরে তো অন্যান্য কিছু। হ্যাঁ, কিন্তু এই যে বললাম যে ব্লাড ভেসেলে যে পার্মানেন্ট যে চেঞ্জ হয়ে যায়, এটা আপনি শুধু এটা দিয়ে ঠিক করতে পারবেন না। এগুলো অনেক কমপ্লিকেটেড মেকানিজম, যেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে অলরেডি, এবং অনগোয়িং আর গবেষণা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। না, আমরা অনেক রাত হয়েছে, বেশি ডাক্তার বিশ্বনাথ বাবু ইন্ডিয়ায়। বিশ্বনাথ স্যারের প্রশ্ন সবার শেষে নেব। মিথুন স্যার এবারে বিশ্বনাথ। মিথুন স্যার প্লিজ। জি ধন্যবাদ আমাদের রকিবুল স্যারকে। স্যারের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি এবং স্যারের প্রতিভা, সৃজনশীলতা এবং মেধাকে সাধুবাদ জানাচ্ছি। আমি মূলত স্যারকে এতটুকুই বলবো এবং স্যারের সফলতা কামনা করে বলবো যে সর্বোপরি স্যার যেটা বললেন যে স্যার এখন যে বিষয়টি নিয়ে গবেষণা করছেন সেটা হচ্ছে মূলত যে পার্সোনাল মেডিসিন আবিষ্কার করা, যে মেডিসিনটা মূলত পার্সোনাল ভাবে আমাদের জিনের উপরে, জেনেটিক ভাবে আমরা যে বৈশিষ্ট্যগুলো বহন করছি সেই বহনকারী বৈশিষ্ট্যগুলোর উপরে এমন কিছু মেডিসিন তৈরি করা হবে যে মেডিসিনগুলো আমাদের এই বৈশিষ্ট্যতার উপরে ক্রিয়া করবে, অর্থাৎ পার্সোনাল মেডিসিন। এটা জেনে আমি এবং আশা করি আমাদের হোমিওপ্যাথি সকলেই অনেক খুশি হয়েছেন এবং আমাদের খুশি হওয়ার কথা। আমাদের খুশি হওয়ার কথা এজন্যই যে আমাদের হোমিওপ্যাথি, আমাদের শ্রদ্ধেয় রকিবুল স্যার নিশ্চয়ই
হয়তোবা ইতিপূর্বে জেনেছেন বা জেনে থাকবেন বা আজকে জানবেন যে আমাদের হোমিওপ্যাথি স্যার চিকিৎসা পদ্ধতিটাই হচ্ছে পার্সোনাল মেডিসিন সিলেকশন করা, এবং আমাদের এখানেও জেনেটিক বেসটাকে খুব প্রাধান্য দেওয়া হয়, এবং আমাদের হোমিওপ্যাথির ভাষায় এই জেনেটিক বিষয়টাকে মায়াজম বলে অবহিত করা হয়, এবং এই মায়াজমকে কেন্দ্র করেই আমাদের হোমিওপ্যাথিতে প্রতিটা মানুষের ঔষধ, আমাদের রোগ আলাদা হতে পারে কিন্তু আমাদের পার্সোনালিটিও কিন্তু আলাদা আলাদা। দেখাচ্ছে রোগ যদি এক হয়, একটা মানুষের রোগ, এখানে যদি 5 জন আমরা গ্রুপে মোটামুটি এখন 60 জনের উপর উপস্থিত আছি, 60 জনেরই যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে, তো এলোপ্যাথি বা প্রচলিত যে চিকিৎসা শাস্ত্র বা প্রচলিত যে বিজ্ঞান, সেখানে এই 60 জন মানুষকেই দেখা যাচ্ছে রিসোস্টেটিন গ্রুপ, যে আপনি গ্রুপের কথা বললেন ঔষধ, এই ঔষধ দেওয়া হবে। কিন্তু সেখানে আমাদের হোমিওপ্যাথিতে স্যার মূলত যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পার্সোনালিটি অনুযায়ী রোগ এক হতে পারে, কিন্তু প্রতিটা মানুষের জেনেটিক বেস এবং পার্সোনালিটি বেস করে প্রতিটা মানুষের ঔষধ হবে আলাদা আলাদা। আপনারা যে এই পথে পদার্পণ করেছেন এবং এই পথে পদার্পণ করে যে ঔষধ আবিষ্কার করছেন, এটা জেনে আমরা খুবই খুশি এবং আপনাদের সাধুবাদ। এবং শ্রদ্ধেয় রকিবুল ইসলাম স্যার, আপনি যেহেতু একজন মেধাবী এবং সৃজনশীল মানুষ, আপনার কাছে আমার করজোরে অনুরোধ থাকবে, আপনার শ্রদ্ধেয় পিতা তার কাছে আপনি চেষ্টা করবেন একটু হোমিওপ্যাথি, আমাদের এই যে পার্সোনালিটি এবং ম্যান টু ম্যান পার্সোনালিটিকে ইন্ডিভিজুয়ালাইজ করে হোমিওপ্যাথিতে ঔষধ যে সিলেকশন করা হয় প্রতিটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং জেনেটিক বেস মায়াজমকে কেন্দ্র করে, এই বিষয়টি নিয়ে একটু গবেষণা করার এবং আপনার মেধাকে আপনার কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় হলেও স্যার হোমিওপ্যাথির প্রতি সুদৃষ্টি দেওয়ার। ধন্যবাদ স্যার, আপনার সুদৃষ্টি জীবন। থ্যাংক ইউ স্যার। জি স্যার, মিথুন স্যারকে অসংখ্য ধন্যবাদ, দারুণ কমেন্টস করেছেন। আর স্যার রকিব স্যার আমাদের সাথে যুক্ত হন আমাদের ইন্ডিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমাদের অত্যন্ত মুরব্বী গুরুজন একজন বিশ্বনাথ দত্ত স্যার, আপনার কাছে কিছু জানতে চাই। বিশ্বনাথ দত্ত স্যার। নমস্কার স্যার, রাকিবুল স্যার এত বড় বিজ্ঞানী আমাদের পাশে এসে আমরা ছোটখাটো প্রশ্ন করবো স্যার। আমার মনে বেশি একটা অনেক দিনের ইচ্ছা, এই যে হাইপার টেনশনের কথাটা বললেন, ওই সেখানে আমি দেখি এসি ব্লকার, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এইগুলো সম্বন্ধে সংক্ষেপে যদি একটু বলেন। আর পরবর্তী একটা প্রশ্ন আছে, আমাদের মধ্যে তো কোলেস্ট্রলটা আমাদের লিভারের দিকে হয়, সেই কোলেস্ট্রল থেকে কোনো ওষুধ, এই কোলেস্ট্রল থেকে কোনো ওষুধ তৈরি করে সেই কোলেস্ট্রলটাকে কমানোর জন্য কি দেওয়া যায়, বা ট্রাইগ্লিসারাইডটাকে কমানো যায়? আপনি একটা উল্লেখ করেছেন যে আমাদের কেমিক্যালের জায়গায় এই ট্রাইগ্লিসারাইডটা বেড়ে যায় বা কিছু, সেই সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন আমরা একটু উপকৃত হব। থ্যাংক ইউ। ওই আপনি যে বিভিন্ন ক্লাসের ড্রাগের কথা বললেন, তো আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয় মূলত দুই ভাবে। একটা হলো হার্ট রেট হলো আমাদের 1 মিনিটে 72 বার বিটিং হয়। এটা যদি আপনার 72-এর জায়গায় যদি 100 হয়ে যায় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর একটা হলো ভাস্কুলার রেজিস্ট্যান্স, ওই যে ব্লাড ভেসেল বললাম, ওই যে চেপে যদি যায় তখন প্রেশারটা বেড়ে যায়। তো এখন এই যে বিটা ব্লকার আছে না, বিটা ব্লকারের মেইন কাজ হলো আপনার হার্টটাকে একটু স্লো করা। অনেকের আছে যে যাদের অ্যাংজাইটি, হ্যাঁ, তারপরে আপনার ওই স্ট্রেসফুল লাইফস্টাইল আছে না, যে কাজের প্রেশার, বিভিন্ন রকম প্রেশার, বসের প্রেশার, পলিটিক্স করে যারা, এই স্ট্রেস রিলেটেড হয় এবং একটা সময় গেলে মানুষের বিভিন্ন রকম অ্যাংজাইটি হয়, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ওই বেটা ব্লকারটা দেওয়া হয়, এমনি দেওয়া হয় না। আবার বেটা ব্লকারের ভিতরে অনেক রকম ওষুধ আসছে, নতুন আসছে, সেগুলোর ভিতরে তারা হার্টটাকে একটু স্লো করে, বলে কার্ডিও ইনহিবিশন, আবার ব্লাড ভেসেলটাকেও রিল্যাক্স করে, এটাকে থার্ড জেনারেশন বেটা ব্লকার গুলো এভাবে কাজ করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কাজ হলো আপনার মোস্টলি যে এগুলো ইউজ হয় বাজারে এখন আছে, এগুলো আপনার ব্লাড ভেসেলটাকে খুলে দেয়। ব্লাড ভেসেলটাকে যদি খুলে দেয় তাহলে ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যায়, তাতে ব্লাড প্রেশার কমে আসে। তারপরে এইস যেটা আছে, এটা হলো আপনার একটা সিস্টেমকে টার্গেট করে, অ্যানজিওটেনসিন বলে একটা কেমিক্যাল আছে, ওইটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এইস ইনহিবিটর যারা আছে, ওই এইস একটা এনজাইম, ওই এনজাইমটা অ্যানজিওটেনসিন 2 বানায়। তো এইসকে যখন ব্লক করা হয়, এই গ্রুপে আপনার আছে ক্যাপটোপ্রিল, ইনালাপ্রিল, লাইজেনোপ্রিল, র্যামিপ্রিল, এগুলো খুব ইউজ হয়।
তো এটা হলো যে আপনার ওই এনজিওটেনসিনের প্রোডাকশন বন্ধ করে দেয়, প্রোডাকশনটা কমায় দেয়, বন্ধ তো করে না, কমিয়ে দেয়। আর একটা হলো এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে, এটাও ওয়াইডলি ইউজ হয়। এর ভিতরে আছে আপনার লোসার্টান, ভ্যালসার্টান, তারপরে ক্যান্ডেসার্টান, এগুলা। তো এই ওষুধগুলোর ভিতরে অনেক তফাৎ আছে। হ্যাঁ, এবং আরো কিছু আছে যে ডায়াবেটিক্স, থায়াজাইড ডায়াবেটিক্স, এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা ওষুধের সাথে আরেকটার কম্বিনেশন দেওয়া হয়, যে একটা অ্যামলোডিপিন দিল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তার সাথে অ্যাটেনোলল দিয়ে দিল, যে হার্ট এরিয়াটা কমে, তাতে অনেক ক্ষেত্রে বেটার ইফেক্ট পাওয়া যায়। আর ডায়াবেটিক্স গুলো দেখা গেছে যে আসলে ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে, তাদের কিডনিরও একটু প্রবলেম থাকে, ওই কম্বিনেশনটা তাদের জন্য ভালো। হ্যাঁ, তো এইখানেও ওই সমস্ত কিছুর বিবেচনায় দেওয়া হয়। যাদের অ্যাজমা আছে তাদেরকে কিন্তু আপনি নন সিলেক্টিভ কিছু বেটা ব্লকার আছে, বেটা ব্লকারের ভিতরে প্রোপ্রানোল আছে, তাদের কিন্তু দিলে আপনার অ্যাজমার প্রবলেম হয়। ডায়াবেটিস হলেও কিন্তু আপনি দিতে পারবেন না। এগুলো কিছু ইন্ডিকেশন আছে যে ওইগুলা মানে ডায়াবেটিসের মেটাবলিজমে প্রবলেম করে। তো এই ক্ষেত্রে এখানেও অনেকটা পার্সোনালাইজ, এটা কো এক্সিস্টিং কন্ডিশন বলে। কো এক্সিস্টিং এর ভিতরে ধরেন কারো যদি প্রায়র হার্ট অ্যাটাক থাকে, স্ট্রোকের ইনসিডেন্স থাকে, কিডনির প্রবলেম থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি অ্যাজমা থাকে, তার কিন্তু এগুলো সমস্ত কিছু কনসিডারেশনে নিয়ে এসে তার ওষুধটা দেওয়া হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা হয়। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে ট্রাইগ্লিসারাইডের কেমিক্যালটা মডিফাই করে এখানে দেওয়া যাবে কিনা। আসলে স্ট্যাটিন গ্রুপটার যে ওষুধ আবিষ্কার হয়েছে, এটা হলো আপনার ওই কোলেস্ট্রল তৈরি যে হয় শরীরে, এটা একটা এনজাইম আছে, HMG কোয়ে রিডাক্টেজ। ওই এনজাইমটার ওইখানে যে জিনিসটা বসে, ওইটাকে কপি করে আসলে স্ট্যাটিন গুলো বানানো হয়েছে। তো আপনি যেটা বললেন, অলরেডি ওই মেকানিজম তৈরি করে কিন্তু বানানো হয়েছে। তো ন্যাচারাল ওইটা বাঁধার, ওইখানে বসার পরিবর্তে স্ট্যাটিন গুলো ওইখানে বসে, তখন ওই কেমিক্যালি ওইটারে আর কোলেস্ট্রল বানানো যায় না, ওটা অন্য কিছু হয়। কিন্তু ওটা কোলেস্ট্রলের সাথে সিমিলারিটি রেখে ওইটা বানানো হয়েছে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আরেকজন মুরব্বী আছেন, জি বিশ্বনাথ স্যার, আমরা শেষ করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকজন মুরব্বী আছেন আমাদের, ইকবাল জিল্লুল মজিদ স্যার। স্যার একটা কমেন্টস করবেন। ইকবাল জিল্লুল মজিদ স্যার, স্যার শুনতে পাচ্ছেন? ইকবাল জিল্লুল মজিদ স্যার, হ্যালো। আচ্ছা, তো আমরা একেবারে তাহলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের এই মহতী সভার সভাপতিত্ব করছিলেন আমি, আমাদের রকিবুল স্যারকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আমাদের গ্রুপের পক্ষ থেকে, অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে। সভা শেষ করবেন স্যারকে থ্যাঙ্কস জানিয়ে আমাদের আজকের সভার সভাপতি খুলনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল মান্নান স্যার। ডক্টর আব্দুল মান্নান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা খুবই খুশি, আনন্দিত এবং গর্বিত। কারণ খুশি হলাম এই কারণে যে আমরা এরকম একটা জ্ঞান গর্ব আলোচনা, গবেষণার বিষয় দিয়ে জানতে পারলাম। আমরা গর্বিত এই কারণে যে আমাদেরই সন্তান, আমার ভাই আব্দুল হান্নান, আমি আব্দুল মান্নান, আমাদের বয়স খুব কাছাকাছি। তো আমাদের সন্তান এরা, উনি একটি উন্নত দেশে, আমেরিকার মতো একটা দেশে অবস্থান করছেন এবং একটা ওয়ার্ল্ড ক্লাস গবেষণা, মানে কি বলে, মানে সবচেয়ে উচ্চতর গবেষণার কাজে উনি নিয়োজিত, যা মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে এবং সবচেয়ে ঘাতক যে ব্যাধিটা বর্তমানে পৃথিবীতে বিরাজমান, সেই ডিজিজটা কন্ট্রোলের বা নিয়ন্ত্রণের ব্যাপারে উনি কাজ করে যাচ্ছেন। সেজন্য আমরা গর্বিত যে আমরা এমন একটি সন্তানের অভিভাবক। তো আমাদেরকে উনি অল্প দিনের জন্য আমাদের দেশে ফিরেছেন, নিজ দেশে, এবং সেই কারণে তার মধ্যেও আমাদের যে ব্যস্ততা ইত্যাদি অনেক কিছু আছে, তার মধ্যে আমাদের সাথে এই যে এতক্ষণ সময় ব্যয় করলেন, সেজন্য আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ভবিষ্যতে যদি কোনো সময় সুযোগ হয়, ওনার এই সমস্ত আবিষ্কারের বিষয়াদি আমাদেরকে জানার সুযোগ দেবেন।
আমি একজন শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং আমিও আপনার ইংল্যান্ডে রেডিং ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি। আপনি মনে হয় ক্যামব্রিজ না, জি ক্যামব্রিজ থেকে করেছেন? হ্যাঁ। তো আমি তখন হলো 94-5 দিকে আমি ওখানে গেছিলাম। তো সেই হিসাবে, আর আমি কৃষি বিজ্ঞানী, কৃষি নিয়ে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স এবং মাস্টার্স, তারপরে রেডিং ইউনিভার্সিটি থেকে পিএইচডি, এবং তারপরে আরেকটু কাজ করেছি, পোস্টডক করেছি। যাই হোক, আমরা আবার আপনাকে নিয়েও, যেহেতু আপনি আমাদের কলিগ, একজন শিক্ষক, আমরা গর্বিত আপনার এই যে আবিষ্কারগুলো যেন আমরা টাইম টু টাইম জানতে পারি। দরকার হলে আমাদের এটা যোগাযোগ নিশ্চয়ই থাকবে আমাদের হান্নান স্যারের মাধ্যমে, এবং সরাসরি হতে পারে। তো আজকে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, পরবর্তীতে আরো আলোচনা হবে আশা করি। তো আপনাকে আরো ধন্যবাদ, আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার সুস্থতা এবং নিরাপদ ফিরে যাওয়া কামনা করছি, আপনার পরিবার সহ সকলের মঙ্গল কামনা করছি। আলহামদুলিল্লাহ। তো আমরা রকিবুল স্যারের একটা কমেন্ট শুনতে যাচ্ছি, মানে শেষ কথা আমাদের প্রতি ওনার। অবশ্যই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামের সুন্দর একটা আলোচনাতে ইনভাইট করার জন্য। আপনাদের অনেক ভিউ জানা হলো আমার, এটা আমার জন্য, আমি তো আসলে ছাত্র এবং শিক্ষক, আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখি, তো শেখার তো কোনো শেষ নাই। তো আপনাদের অত্যন্ত মানে এই তথ্যবহুল আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে আশা করি ভবিষ্যতে যখন আসবো। তো আপনাদের সবাইকে অনেক শুভকামনা, এবং আমাকে ইনভলভ করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি স্যার আপনার গবেষণা আরো সমৃদ্ধি লাভ করুক এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এবং আপনি আমাদের সন্তান হিসাবে, অনেকের ভাই হিসাবে, আমাদের স্যার হিসাবে বাংলাদেশকে আরো বিশ্বের উচ্চ দরবারে তুলে ধরবেন। কিন্তু সাথে একটা অনুরোধ থাকবে স্যার, আমাদের হোমিওপ্যাথিকে একটু সাথে রাখবেন, যেহেতু আপনার বাবা একজন বিশিষ্ট হোমিওপ্যাথি। জি, আব্দুল হান্নান স্যার শেষ করবেন। জি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনারা সকলেই যারা বিভিন্ন ভাবে অংশগ্রহণ করে প্রশ্ন করেছেন, জানার চেষ্টা করেছেন, সেও তার জায়গা থেকে চেষ্টা করেছে উত্তর দেওয়ার জন্য। তো গবেষণা তো কোনো শেষ নাই। আমাদের মহাত্মা হানিম্যান ছিলেন একজন অ্যালোপ্যাথ ডাক্তার, তো তিনিও গবেষণা করতে করতে যেই এই অবস্থায় এসছেন। সুতরাং গবেষণা কোনো শেষ নাই। সে তার গবেষণা দিয়ে প্রকৃত সত্যে যদি পৌঁছাতে পারে, সেটা একটা অবশ্যই একটা মানব কল্যাণের একটা 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 মাইল ফলক, একটা রাস্তা তৈরি করবে, এই প্রত্যাশা। তার সুস্থতা এবং তার একটা ছেলে এই যাবৎ তার বয়সে কেবল কথা বলতে শিখছে, তার জন্য আমি দোয়া চাই সকলের কাছে। এবং আপনাদের এই স্বতঃস্ফূর্ত আলোচনায় বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের যেমন যেমন শুভকামনা করছি, অনুরূপ কামনা আমার জন্য করছি, ইনশাআল্লাহ আমাদের জন্য, সবার জন্য। ধন্যবাদ সকলকে। শেষ দোয়াটা পড়ে দেন, শেষ দোয়া। জি, মিটিং ভাঙন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জি, ডক্টর বিশ্বনাথ বাবু, আপনি ভালো থাকবেন। আপনি আমার খুব বুজুর্গ ফ্রেন্ড। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু রাজীব, আমরা কিন্তু তোমার অপেক্ষায় আছি। রাজীব স্যার।